কি শাস্তি শুনি? তোমাকে আমার সাথে আবার শাওয়ার নিতে হবে। বলেই আরুকে টেনে নিয়ে ওয়াশরুমে যায়। শাওয়ার অন করতেই আরও চিৎকার করতে শুরু করে দেয়। সে মনে করছে আরহাম তার সাথে মজা করছে, কিন্তু সত্যি সত্যি তার সাথে শাওয়ার নিতে হবে ভেবেই লজ্জায় লাল হয়ে যায় আরু। আরুকে লজ্জা পেতে দেখে আরহাম আরুকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করে বলে, কাল রাতে এত কিছু করলাম লজ্জা ভাঙানোর জন্য, এখন দেখি আমার জানের লজ্জা এখনো যায়নি। আরহামের কথা শুনে আরু আরো লজ্জা পেয়ে আরহামের বুকে মুখ লুকায়। আরহাম আরুর এত লজ্জা দেখে আবারও আগের মতন আরুর কানে মুখ লাগিয়ে ফিসফিস করে বলে ওঠে। কাল যেহেতু লজ্জা ভাঙাতে পারিনি, তাহলে আজ ভাঙাই। বলেই গল্পের শহরে আপনাদের স্বাগত। গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, আশা করি 100% ভালো লাগবে। আব্রাহাম আমাকে কোলে তুলে ওয়াশরুমের শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। পিঠে পানি পড়তেই অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছি না। কোন রকম বলে উঠলাম, দয়া করে এবারের মতো ছেড়ে দেন, আমি আর শাড়ি পরবো না, মাফ করে দিন প্লিজ বলি কান্না শুরু করি। আমার কথা শুনে আমার গাল চেপে ধরে বলে উঠলেন, কেন পরবি না শাড়ি? ও, তার মানে এর পরের বার থেকে উলঙ্গ হয়ে সিরিয়াস করতে যাবি ছেলেদের? ছি, এসব কি বলছেন ভাইয়া? বলছি তো ভুল হয়ে গেছে। আমি তোর কবেকার ভাইয়া? বারবার ভাইয়া বলিস কেন? তোর মতো রাস্তার মেয়ে আমাকে ভাইয়া বলিস কোন সাহসে? আমি কোনো রাস্তার মেয়ের ভাইয়া হতে চাই না। আমি করুণ দৃষ্টিতে আব্রাহামের দিকে তাকিয়ে আছি। 10 বছর পার হয়ে গেছে, তবুও মাথা থেকে রাস্তার মেয়ের দাগটা এখনো মুছতে পারিনি। আব্রাহাম কিছুক্ষণ আমার মুখ পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ওয়াশরুম থেকে বের হয়ে গেলেন। পিঠে এত বেল্টের বাড়ি পড়েছে যে এখন দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। ঠিক কোন কারণে আমাকে এভাবে মারলেন তিনি সেটা জানি না। আমার মতো এতিমদের মারতে আবার কারণ লাগে নাকি? কিছুক্ষণ আগে আমার খালাতো বোন নুসরাতের এনগেজমেন্ট পার্টি পরার জন্য বড় মামির থেকে কালো কাপড়টা চেয়ে নিয়েছিলাম শাড়িটা পরার জন্য। শাড়িটা আমার খুব পছন্দের। শাড়িটা পরে সুন্দর করে সাজুকুজু করেছিলাম। আর আমি বলে আগুন সুন্দরী, এটা আমার কথা না, এটা লোকে বলে। কিন্তু শাড়িটা আর দ্বিতীয়বার পরার অবস্থায় নেই। আব্রাহাম শাড়িটা ছিঁড়ে ফেলেছেন, কিন্তু সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আমি কোনো ভুল করেছি বলে মনে হচ্ছে না। তাহলে তিনি এমন করলেন কেন? আমি আরু, এবার ক্লাস 10-এ পড়ি। একটু আগে যে আমাকে এভাবে মারলেন সে আমার বজ্জাত মামাতো ভাই আব্রাহাম খান। আরিফ হোসেন আর আরিয়া বেগমের 2 মাত্র সন্তানের মধ্যে বড় ছেলে আব্রাহাম আর মেয়ে আফরিন। আমি ছোট থেকে আব্রাহামদের বাড়িতে থাকি। একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যায় আর আমার ঠাঁই হয় আব্রাহামদের বাড়িতে। তখন থেকে আমি মেয়ে না হয়ে এ বাড়িতে আশ্রিতা হয়ে আছি। সব গল্প তো আর সুখের হয় না, তেমন আমার জীবনেও সুখের হয়নি। আমার আম্মুরা 4 ভাই বোন। আমার আম্মু সবার ছোট। আমার বড় মামা আরিফ খান আর তার স্ত্রী আরিয়া বেগম, মেজো মামা শহীদ খান, তার স্ত্রী মিমি বেগম, সেজো খালা আরিফা, তারপর আমার আম্মু। বড় মামা আর মেজো মামা একসাথে থাকে। আমি এখানে শুধু বড় মামা আর বড় মামিদের জন্য এই বাড়িতে আছি, আর বাকিরা তো আমাকেই দেখলে মুখ বাঁকায়। আমার উপস্থিতি তাদের পছন্দ হয় না। রাত হয়েছে, অনেকক্ষণ হয়েছে। বড় মামি আর বড় মামা চলে এসেছেন। নিচে যাবো যাবো করেও শক্তিতে কুলাতে না পেরে বিছানায় গা মেলে দিলাম। হঠাৎ করে কারো ডাকে আমার ঘুম ভেঙে যায়। চোখ বন্ধ করে আছি, চোখ খুলতে পারছি না। তাও কোনো রকম উঠে বসে চোখ হালকা করে খুলে দেখি বড় মামি। কি হয়েছে রে মা তোর? কখন থেকে ডাকছি তোকে। ওহ মামি, তুমি? সরি গো, আমার না আজ উঠতে দেরি হয়ে গেছে। সমস্যা নেই, একদিন দেরি হতেই পারে। আসলে আমার কথাটা শেষ করার আগে থেকেই নিচে চিৎকার চেঁচামেচিতে বড় মামি নিচে চলে গেল। আমি কোনো রকম ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে একটা 3 পিস পরে নিচের দিকে দৌড় দিলাম। নিচে গিয়ে দাঁড়াতেই মেজো মামি আমার গালে ঠাস করে একটা চড় মেরে আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে চিৎকার করে বলে উঠলেন, তোর সাহস কি করে হয় কাল পার্টিতে যাওয়ার? তোর এই চেহারা নিয়ে খুব দেমাগ না? আমার ভাইয়ের ছেলের সাথে তোর কি, হ্যাঁ? নাকি যৌবনের জ্বালা মিটানোর জন্য ছেলে খুঁজছিস আর আমার ভাইয়ের ছেলেকে আলাভুলা ভেবে রূপের জালে ফাঁসাতে চাইছিস? বলেই আমার পেটে একটা লাথি মারতে যায়। তখন বড় মামি মেজো মামিকে ধাক্কা দিয়ে সরিয়ে মেজ থেকে আমাকে তুলে বুকে জড়িয়ে নেয়। আমি তো হতবাক, আমি কি করব বুঝতে পারছি না। মেজো মামির কথা শুনে লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সকলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। আমি চোখ তুলে সামনে তাকিয়ে দেখি সেখানে সকলের উপস্থিত শুধু বড় মামা আর আব্রাহাম বাদে। সকলে আমার মার খাওয়া দেখে মজা নিচ্ছে।
তোমার এত বড় সাহস আমাকে ধাক্কা মারো? তোমার সাহস কি করে হয় তুমি ওকে এভাবে আঘাত করো? ভাবি, তুমি এই রাস্তার মেয়ের জন্য আমার সাথে এইভাবে কথা বলো? তুমি যেমন আচরণ করছো তাতে এর থেকে ভালো ব্যবহার আমার থেকে আশা করো না। যেমন গাছ তেমনি ফল। ওর মা ছিল এক চরিত্রহীন, আর তার পেটেরটা আর। মিমি! বলেই চিৎকার করে ওঠে বড় মামি। চিৎকার করে লাভ নেই ভাবি। ওর মা যদি এতই ভালো, তাহলে বিয়ের দিন বিয়ের আসর থেকে পালিয়ে যায় কেন? সে একটা কথাটা শেষ করার আগেই কারো হুঙ্কারে সবাই চমকে উঠে সামনে তাকিয়ে দেখে আব্রাহাম দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই যেখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, এখন সেখানে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে আব্রাহাম বলে ওঠে, একটু আগে কি যেন বলছিলেন চাচি? আবার বলুন তো, আসলে কথাটা আমি ভালো করে শুনতে পাইনি। আমি বললাম যেমন গাছ তেমনি তার ফল। আর ওর মা ছিল একটা চরিত্রহীন, তার মেয়ে আবার না কত ভালো হবে। চাচি, বলেই চেঁচিয়ে ওঠে আব্রাহাম। মিমি ভালো হবে না বলে দিচ্ছি। কি ভালো হবে না? হ্যাঁ, আমি কি কিছু ভুল বলেছি নাকি? সিমি যদি এতই ভালো, তাহলে বিয়ের আগের দিন পালিয়ে গেল কেন? বাপ ভাইয়ের মুখে চুনকালি মাখিয়ে। চাচি আপনি কার সম্পর্কে কি বলছেন ভেবে বলছেন তো? আমি ঠিক বলছি। তোমার ফুফি আর তার মেয়ে এত ভালো, তাহলে ওর মা কেন তোমার ভাইকে বিয়ে করলো না? কেন পালিয়ে গেল? আমার বাবার বাড়ির লোকজন সেদিন কতটা অসম্মানিত হতে হয়েছিল। তো কি করতো, আপনার লম্পট চরিত্রহীন ভাইকে বিয়ে করতো নাকি? আব্রাহাম, মুখ সামলে কথা বলো। কেন, গায়ে ফোসকা পড়ে নাকি? সত্যি কথা শুনে চাচি। আমার ভাইয়ের সম্পর্কে কথা বলার সাহস কোথায় পাও? আপনার সাহস কি করে হয় আমার ফুপির সম্পর্কে কথা বলার? আব্রাহামের কথা শুনে সবাই কেঁপে ওঠে। আব্রাহাম বদমেজাজি ছেলে, সে এত শান্ত হয়ে কথা বলছে, তার মানে সে ভয়ঙ্কর রেগে আছে। সে রেগে গেলে কেমন যেন শান্ত হয়ে যায়। যেমন ঝড় ওঠার আগে সব শান্ত, তেমন আব্রাহাম হলো ঠান্ডা মাথায় বাস দেওয়ার লোক। আব্রাহাম, তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। আমি কি পারি আর না পারি সবাই জানে তা। তোমার ফুপির মেয়েকে সাবধান করে দাও, ও যেন আমার ভাইয়ের ছেলের আশেপাশেও না যায়। আর আমি যদি জানতে পারি ও আমার ভাইয়ের ছেলের সাথে কথা বলার চেষ্টা করেছে, তাহলে ওর কি হাল করব দেখে নিও। তাহলে আপনি আপনার ভাতিজা রাফিকে সাবধান করুন, আরুর সাথে যাতে না মিশে। আব্রাহাম আমার সামনে এসে আমার গালে একটা চড় মেরে বলল, তোকে না বারণ করেছিলাম পার্টিতে যেতে? তাও কেন গেলি? হ্যাঁ, কেন গেলি? পুরুষালী হাতের চড় খেয়ে আমার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। আর কাল রাতেও মার সাথে সকালের মার, মেজো মামির কথা সব একসাথে না নিতে পারি ওখানে মাথা ঘুরে পড়ে যাই। চোখে আলো লাগাই, চোখ মুখ কুচকে চোখ মিটমিট করে খুলে দেখি আমি আমার ঘরের দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকাল 3:30 বাজে। আস্তে আস্তে সকালে সব ঘটনা মনে পড়ে গেল। সেই সাথে বুকের যন্ত্রণা, বুকের ভিতরে যে ব্যথা করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখে অন্ধকার দেখছি, চোখ বুঝে মাথাটা বালিশে এলিয়ে দিলাম। মনে মনে আল্লাহকে স্মরণ করছি, যার কেউ নেই তার আল্লাহ আছে। আল্লাহ ছাড়া আমার মতো এতিমদের কেউ ভালোবাসে না। 2 দিন আগে যখন খালামণি বাড়িতে আসে এঙ্গেজমেন্টের জন্য দাওয়াত দিতে, তখন আমাকে দেখে খালামণি আমাকেও যেতে বলে পার্টিতে। খালামণি সবার থেকে আলাদা, সে আমাকে ভালোবেসে আপন করে নেয় না, আবার আমাকে দূরে সরিয়েও দেয় না। আমি মাঝে মাঝে খেয়াল করি খালামণি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সবাই শপিং এ যাওয়ার সময় বড় মামি আমাকে ডাকে, তখন আব্রাহাম ভাইয়া আমাকে বলে, তুই কোথাও যাচ্ছিস না, সোজা নিজের রুমে গিয়ে পড়তে বস। এমন করেন কেন আব্রাহাম ভাইয়া? এই তোর সাহস তো কম না, আমার মুখের উপর কথা বলিস? আব্রাহাম, ও আসুক না আমার সাথে। না মা, ও কোথাও যাচ্ছে না। ওর সামনে এসএসসি এক্সাম, আর এখন ওর কোথাও যাওয়া হবে না। বড় মামি আমার গালে হাত দিয়ে বলে, থাক রে মা, জানিস তো ও কেমন। ও যখন একবার না বলেছে তাহলে সেটা আর হ্যাঁ হবে না। তোর কি লাগবে বল আমাকে, আমি এনে দিবনি। আমি বললাম আমার কিছু লাগবে না বলে আমার রুমে এসে শুয়ে পড়লাম। সন্ধ্যার পর শপিং থেকে সবাই আসলো, তখন আমি আমার রুমেই শুয়ে আছি। আমার রুমের পাশে আব্রাহাম ভাইয়ের রুম। বড় মামি আমার জন্য একটা থ্রি পিস এনেছে, সেটা আমাকে আমার রুমে দিতে এসে দেখে আমি শুয়ে আছি। তখন বিছানায় বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কপালে একটা চুমু দিল। সাথে সাথে চোখ খুলে বড় মামির দিকে তাকিয়ে বললাম, তোমার গায়ে না আমার মামা গন্ধ পাই। আমার কথা শুনে বড় মামি একটা হাসি দিয়ে বলে উঠলেন, আরে পাগল, আমি তো তোর মা। আমার কপালে একটা চুমু দিয়ে বলল,
এটা তোর জন্য এনেছি, এখন খেতে আয়। বলেই চলে গেল। রাতে খাবার টেবিলে বসে বড় মামা বলেন নুসরাতাপুর এঙ্গেজমেন্ট বাড়ি থেকে অনুষ্ঠান হবে। তখন আব্রাহাম ভাইয়া বলেন, তা বেশ, যেখানেই হোক না কেন অনুষ্ঠান, আরও যেন পার্টিতে না যায়। কেন, অনুষ্ঠানে আমি গেলে কি হবে? আমি যখন বলেছি তখন তুই যাবি না। আব্রাহাম ভাই কথাটা শুনে আমার খুব মন খারাপ হয়ে গেল। আমার কেউ নেই, তাই তারা এমন আচরণ করে। আচ্ছা, আমার যদি মা বাবা থাকতো তাহলে আমিও কি মাহিম আর মায়া আপুর মতো এত ভালোবাসা পেতাম? মায়া আর ওর মেজমামির ছেলে মেয়ে। আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমি বড় মামির থেকে আমার পছন্দের শাড়িটা পরে পার্টিতে গেছিলাম। তারপর যা কিছু হয়েছে সবই তো জানেন। এখন চোখ খুলে উঠে বসলাম। বুকের ব্যথাটা একটু কমেছে, কিন্তু ঘাড় টেনে ধরেছে, মাথাটা ঘুরছে। কাল রাত থেকে না খাওয়া আমি, পেটের মধ্যে ইঁদুর তোড় দিচ্ছে। আমি নিচে ড্রয়িং রুমে এসে দেখি কেউ নেই, সবাই নিজের রুমে। আমি ডাইনিং টেবিলে গিয়ে দেখি একটা প্লেটে খাবার রাখা আছে, সেটা টেবিলে বসে খাওয়া শুরু করলাম। খাওয়ার মাঝে কারো হাতের স্পর্শ আমার ভেতরটা কেঁপে উঠলো। পিছনে তাকিয়ে দেখি আব্রাহাম ভাইয়া। ভাইয়া, আপনি এখানে? আপনার কিছু লাগবে? আমার বাড়ি, আমি যেখানে খুশি যাব, তার কৈফিয়ত তোকে দিতে হবে আমার? কথাটা দাঁত চেপে কথাটা বলে উঠলেন। আরে না, আমি ওভাবে বলিনি। তো কিভাবে বললি? আমি আসলে আসলে কি কি বলছিস, ভালো করে বল। চোখ বুঝে এক নিঃশ্বাসে সব বলে উঠলাম। আপনার বাড়ি, আপনি যেখানে খুশি যাবেন, আমি বলার কে? বুঝেছিস তাহলে, তোর কি যোগ্যতা এই বাড়িতে? বুঝেছি, আমি এ বাড়ির কেউ না। হুম আমি ফ্রেশ হতে যাচ্ছি, আমার জন্য এক কাপ কফি বানিয়ে আমার রুমে আয়। বলেই চলে গেল আব্রাহাম। এদিকে আমি খাওয়া শেষ করে আব্রাহাম ভাইয়ের জন্য কফি বানিয়ে তার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। ভিতরে যাওয়ার সাহস হচ্ছে না আমার। কি হয়েছে, ওখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আসছি বলে আমি আব্রাহাম ভাইয়ের ঘরে প্রবেশ করলাম। কি হলো, কি কি এত ভাবছিস? কফিটা কি ঠান্ডা হওয়ার পর দিবি নাকি তাও দিবি না? আরে না না, এই নেন আপনার কফি, বলেই কফিটা তার দিকে বাড়িয়ে দিলাম। আমার হাত থেকে কফিটা নিয়ে কফিটা একটু চুমুক দিয়ে বলে উঠলেন, তোর যে যে সাবজেক্টগুলোতে সমস্যা আছে সেগুলো নিয়ে আয়, আমি পড়া দেখিয়ে দিবনি। আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমার মাথা ঘুরছে। যে মানুষটা আমাকে অপছন্দ করে সে নাকি আমাকে পড়াবেন? কথাটা মনে হতে আমার বুকে ধুকপুকানি বেড়ে গেল। কি হলো, কি তোকে কি বললাম আমি? কি কি বললেন? এই তুই কি বয়রা নাকি? আর তোতলাচ্ছিস কেন বেয়াদব? আসলে আমি, আমার কথা শেষ না হতেই বলে উঠলেন। তোর কোনো কথা শুনতে চাই না। বলি কফির কাপটা আমার হাতে ধরিয়ে দিলেন। কফির কাপটা রেখে এসে বই নিয়ে আব্রাহাম ভাইয়ের ঘরে প্রবেশ করলাম। আমার খুব খুশি লাগছে, আব্রাহাম ভাই আমাকে পড়াবেন, আমার সাথে একটু হলেও কথা বলবেন। আমার কি আনন্দ হচ্ছে। আমার অনেক দিনের ইচ্ছা ভাইয়ের কাছে পড়ার, আজ আমার ইচ্ছেটা পূরণ হবে ভেবেই মুচকি মুচকি হাসছি। কিরে, তোকে জিনে ধরছে নাকি? একা একা হাসিস পাগলের মতো। এমনি। এমনি এমনি কেউ হাসে না, হাসার জন্য কোনো তো রিজন থাকে। তোর মতো মেয়েদের দ্বারা সবই সম্ভব। বই বের কর। পড়াশোনা না করে সব সময় বেড়ানোর ধান্দা, তার জন্য যদি তোর রেজাল্ট খারাপ হয় তাহলে তোর বিয়ে দিয়ে দিব। তোকে খাওয়াই পড়াই, এত টাকা খরচ করে পড়াই, আর তুই ফেল করিস পরীক্ষায়, তাহলে আমাদের লাভ কি? কথা বলেই আরহাম আরুর দিকে তাকিয়ে দেখে তার চোখে পানি ছলছল করছে, আর একটু হলে চোখের পানি গড়িয়ে পড়বে। আরুর চোখের পানি দেখে আরহামের বুকের ভেতরটা হঠাৎ চিনচিন করে ওঠে। আমি যখনই মনে করি এরা আমার আপনজন, তখনই সবাই বুঝিয়ে দেয় আমি তাদের কেউ না, কেউ না। আমি এতিম, আমার কেউ নেই। আমার বুক ফেটে কান্না আসছে। কোনো রকম কান্না গেলে বললাম, এমন কিছু করব না যাতে আপনাদের ক্ষতি হয়। আরুর কথা শুনে তার কেমন যেন লাগছে। সব চিন্তা বাদ দিয়ে আরুকে পড়ানো শুরু করলো। আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে ভালো করে পড়াশোনা করতেই হবে, আমাকে পারতেই হবে। পড়া কমপ্লিট করতে করতে রাত 10টা বেজে গেল। আজ আমার খুব খারাপ লাগছে। আমি যে কেউ না এই বাড়ির, তা সবাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে তা বুঝিয়ে দেয়। আচ্ছা, আমার মা বাবা থাকলে কি খুব ক্ষতি হয়ে যেত? চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বাইরে বৃষ্টি হচ্ছে। আকাশের মন খারাপ, তাই তার কষ্টগুলো পানির রূপে প্রকাশ করছে। কিন্তু আমার মনের কষ্টগুলো কিভাবে দূর করব? জানালা দিয়ে বাইরে হাত বের করে একটা গান গাইতে শুরু করলাম, কারণ বাসায় কেউ নেই। সবাই নুসরাত আপুর বাসায় গেছে। दर्द दिलों की कम हो जाते
मैं और तुम गए हम हो जाते, मैं और तुम गए हम हो जाते, कितने हंसी आलम हो जाते, मैं और तुम गए हम हो जाते, मैं और तुम गए हम हो जाते। তোর সাহস তো কম নয়, পড়াশোনা বাদ দিয়ে এখন গান বলছিস। হঠাৎ কারো কথা শুনে আমি চমকে উঠলাম। বাসায় তো কেউ নেই, তাহলে কি কথা বলছে? পেছনে তাকিয়ে দেখি আব্রাহাম ভাইয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাইয়ার তাকানো দেখে আমার জানের পানি শুকিয়ে যাচ্ছে। আব্রাহাম ভাইয়া আমার কাছে এসে বলে উঠলেন, তোর পরীক্ষা কবে থেকে? কাপা কাপা কণ্ঠে বলে উঠলাম, " 2 দিন পর থেকে। তা পরীক্ষার আগে মানুষ কি করে? ভয় ভয় বললাম, পরীক্ষার আগে মানুষই পড়াশোনা করে। বুঝলাম, মানুষ পরীক্ষার আগে পড়ে। আর তুই কি করছিলি? আমি তো কি হলো? আমি তো বলেই আটকে গেলি কেন? কথাটা শেষ কর। হুঙ্কার দিয়ে কথাটা বলে আব্রাহাম ভাইয়া। তার কথা শুনে আমার ভয়ে হাঁটু কাঁপছে। ভয় আমি কথা বলতে পারছি না। আবার চুপ করে থাকায় আব্রাহাম ভাইয়ের রাগ উঠে যায়। আমার কাছে এসে আমার গাল চেপে ধরে বলে উঠলেন, তোর সাহস দেখে আমি অবাক। তুই কি আমার মান সম্মান সব শেষ করে তবেই শান্তি পাবি নাকি রে? এই তোকে আমি আব্রাহাম খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তোর সমস্ত খরচ বহন করছি, আর তুই পড়াশোনা বাদ দিয়ে ঘোরাঘুরি, নাচ গান, আর তোর খাওয়া আর ঘুম, তাই না? তোকে কি সারা জীবন পালবো নাকি রে? তুই পড়াশোনা করবি না? তোর পিছনে এত টাকা খরচ করি, এতে আমার লাভ হচ্ছেটা কি? তুই যদি পরীক্ষায় ফেল করিস তাহলে তোর একদিন কি আমার একদিন। অনেক সহ্য করেছি। তোকে আমি যা করতে বলি তুই তার ঠিক উল্টোটা করবি, আর যেটা করতে বারণ করব তুই ঠিক সেটাই করবি। আমার মান সম্মান সব শেষ করেই তুই শান্তি পাবি নাকি রে? বলে আরো জোরে আমার গাল চেপে ধরে। আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমার বুকের ভিতর চিনচিন ব্যথা শুরু করে। আমি আমার গাল থেকে আব্রাহাম ভাইয়ের হাতটা সরানোর চেষ্টা করছি। এতেই তিনি আরো জোরে চেপে ধরে আচমকা আমাকে ধাক্কা দিয়ে ফেলে রুম থেকে বের হয়ে যান। তার ধাক্কায় আমি টেবিলের উপর গিয়ে পড়ি। টেবিলের উপর পড়ায় কালকে মায়ের জায়গায় লাগে আমার পিঠে। সেখান থেকে রক্ত পড়তে শুরু করে। কালকে আব্রাহাম ভাইয়ের মায়ের ব্যথা ও আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমার বুকের যন্ত্রণা, আর এখন টেবিলের কোনায় লাগায় আমি গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে মেঝেতে উপর হয়ে পড়ে রইলাম। বুকের ব্যথায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এদিকে পিঠের যন্ত্রণায় ছটফট করছি। ছটফট করতে করতে একসময় শান্ত হয়ে গেলাম। ক্ষণে ক্ষণে বুঝতে পারছি এতিমদের জন্য এ পৃথিবী কত নিষ্ঠুর। রাত 2:30 বাজে। কোনো রকম উঠে বসলাম। ব্যথায় টনটন করে উঠল পিঠ। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। ধীরে ধীরে ওয়াশরুমে গিয়ে আয়নায় তাকিয়ে দেখি চোখ মুখ লাল হয়ে গেছে। চোখগুলো লাল লাল হয়ে আছে। আব্রাহাম ভাইয়ের আঙুলের ছাপ আমার গালে বসে গেছে। মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকিয়ে বললাম, কি আছে চেহারার মাঝে যে কেউ আমাকে ভালোবাসে না? আচ্ছা, আমি এতিম বলে কি যে কেউ আমার উপর জোর খাটাতে পারে? আমার অপরাধ কি এতিম আমার কেউ নেই তাই যে যেমন ইচ্ছে ব্যবহার করছে? আমি কি মানুষ না? আমার কি অনুভূতি নেই? আমার কি বেড়াতে যেতে ইচ্ছে করে না? আমার একটু সাজতে ইচ্ছা করে না? আমার কি কষ্ট হয় না? আমি কি তাদের মতো জীবনটা উপভোগ করতে পারবো না? না, পারবো না, কারণ আমি এতিম। আমার মা বাবা নেই, আমার কেউ নেই। এতিমদের কোনো আশা করতে নেই, তাদের অনুভূতি থাকতে নেই। এ সমাজে তাদের কোনো মূল্য নেই, কারণ তারা এতিম। আচ্ছা, কেউ কি ইচ্ছে করে এতিম হয়? আমরা যাদের সব থেকে বেশি ভালোবাসি তারাই কিন্তু সব থেকে বেশি কষ্ট দেয়। সকাল সকাল আমার গায়ে পানি পড়ায় চমকে উঠি। সে সাথে আমার বুকের ভিতর যন্ত্রণা শুরু হয়ে গেল। কয়েকদিন যাবৎ বুকের ভিতরটা ব্যথা হচ্ছে। সামনে তাকিয়ে দেখি আব্রাহাম ভাইয়া। কিরে, তোর সাহস দেখে আমি অবাক। তুই জানিস আমি প্রতিদিন সকালে তোর হাতের তৈরি কফি খাই, আর তুই কফি না বানিয়ে ঘুমাচ্ছিস। সরি, আমার ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি কফি বানিয়ে আনছি, আপনি একটু অপেক্ষা করুন। বলে তাড়াহুড়ো করে খাট থেকে নামতেই প্লাজোর সাথে পা বেঁধে পড়ে গেলাম। আমার পড়ে যাওয়া দেখে তিনি বিরক্ত হয়ে বললেন, ঠিক মতো হাঁটাচলা করতে পারিস না? আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আমার কান্না দেখে তিনি আবার বলে উঠলেন, রাস্তার মেয়ের মতো শুধু ঢং করতে পারিস, আর একটু কিছু হলেই শুধু চোখের জল ফেলা ছাড়া আর কি পারিস? যত সব ন্যাকামি। বলেই রুম থেকে বের হয়ে যান। এদিকে তার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি।
আব্রাহাম ভাইয়ের জন্য কফি বানিয়ে তার রুমে খেলাম। হঠাৎ তিনি বললেন, তোর মধ্যে কি ম্যানার্স নেই? কারো রুমে ঢুকতে হলে তার পারমিশন নিতে হয়। সব বলে গেছিস নাকি? সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে তাড়াহুড়ায় হুম। আমি যেই না রুম থেকে বের হয়ে যাব অমনি পেছন থেকে উনি আমাকে ডেকে ওঠেন। তোকে কি যেতে বলেছি? ওয়াশরুমে আমার জামা কাপড় ভিজিয়ে রাখা আছে, ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আয়। তার কথা মতো তার ওয়াশরুমে গিয়ে তার জামা কাপড় সব ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আসলাম। আমার রুমে এসে শুয়ে পড়লাম। কাল রাত থেকে জ্বর। আব্রাহাম ভাইয়ের জামা কাপড় ধুতে গিয়ে আমি ভিজে গেছি। তারপর থেকে জ্বরটা বেড়ে গেছে। জ্বরের ঘুরে সব খোলাটে দেখছি। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। আমার মায়ের কথা মনে পড়ছে। ছোটবেলায় মা যেমন মাথায় হাত বুলিয়ে দিত, ঘুম পড়ানি কে। ইস, আবার যদি মা বেঁচে থাকতো, তাহলে নিশ্চয়ই আমার এ অবস্থায় আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিত। আমার জন্য অস্থির হয়ে যেত। ছোটবেলার মতো বাবা আমার পছন্দের খাবার নিয়ে এসে খাইয়ে দিত। প্রতিদিন সকালে আমাকে নিয়ে হাঁটতে যেত। প্রতি সপ্তাহে রেস্টুরেন্টে খেতে নিয়ে যেত। আর এখন বছরে একদিনও বাইরে খেতে যাওয়া হয় না। আবার প্রতি সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া হয় না। আমাকে সবাই অবহেলা করে। তারা তো ঠিকই বেড়াতে যাচ্ছে, রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, আমাকে তো সাথে নেয় না তারা। আমার মা বাবা থাকলে আমাকে এত মানুষের কটু কথা শুনতে হতো না। আমাকে কারোর বাড়িতে আশ্রিতা হয়ে থাকতে হতো না। আমার বাবা মা থাকলে আমিও আর 5টা মানুষের মতো জীবন যাপন করতে পারতাম। আমি এতিম না হলে আমার জন্য আমার বাবা মা চিন্তা করত, আমাকে খুব ভালোবাসতো, আমাকে আদর করত। আমার মা থাকলে আমাকে বুকে নিয়ে ঘুমাতো। আমার বাবা থাকলে কি আমাকে ফুচকা আইসক্রিম খাওয়াতে নিয়ে যেত। যখন দেখি ছোট ছোট ছেলেমেয়েরা তাদের বাবা মার সাথে ঘুরতে যায়, তখন আমার বুক ফেটে কান্না আসে। বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ছিলাম। বড় মামির ডাকে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ বন্ধ করে আছি। মাথা ব্যথা এখনো করছে। পুরো শরীর ব্যথা আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বড় মামি আমার মাথায় হাত দিতেই চমকে উঠলেন। আমার শরীর তখন জ্বরে পড়ে যাচ্ছে। আমি বড় মামিকে বললাম, বড় মামি, আমাকে একটু পানি খাওয়াবে? আমার গলাটা না শুকিয়ে কাঠ হয়ে গেছে। বড় মামি আমার কথা শুনে আমাকে তুলে বসাতে গিয়ে আমার পিঠে হাত দিয়ে আমি আহ করে উঠি। আমার আহ শব্দ করাতে বড় মামি অবাক হয়ে যায়। তিনি আমাকে বলেন, কি হয়েছে রে মা? তোর পিঠে আমি হাত দিতেই তুই আহ করে উঠলি? কিছু না মামি, বাদ দাও, তুমি আমাকে পানি খাওয়াও। কিছু না মানে? কি হয়েছে বল। বললাম তো কিছু হয়নি, তুমি যাও পানি দাও। সত্যি তো কিছু হয়নি? আচ্ছা, পানি দিচ্ছি। বলি বড় মামি আমাকে পানি খাইয়ে রুম থেকে বের হয়ে যান। আমি বিছানায় শুয়ে পিঠের ব্যথায় টনটন করছি। আমি কান্না আটকানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না কান্না থামাতে। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। মায়ের গন্ধ শুকতে ইচ্ছে করছে। ছোটবেলায় যেমন মায়ের কোলে থাকলে মায়ের শরীর থেকে মামা গন্ধ পেতাম। বড় মামি আমার জন্য ঝাল ঝাল নুডলস রান্না করে এনে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, উঠ তো মা, দেখ তোর জন্য ঝাল ঝাল নুডলস রান্না করে এনেছি। এটা খেয়ে দেখ, তোর ভালো লাগবে। বলেই আমাকে খাইয়ে দিতে থাকলেন। আমি বড় মামিকে বলে উঠলাম, জানো মামি, তোমার শরীর থেকে আমি মামা গন্ধ পাই। আজ তুমি প্লিজ রাতে আমার সাথে থেকো। আজ না আমার মা বাবার কথা খুব মনে পড়ছে। রাতে বড় মামি আমার সাথে ছিল। আমার মাথায় বিলি কেটে দিচ্ছিল। বড় মামির গা থেকে মামা গন্ধ পাচ্ছি। বড় মামিকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আব্রাহাম ভাইয়ের জন্য কফি বানিয়ে তার রুমের দরজায় নক করলাম। আসবো ভাইয়া? ভেতর থেকে বলে উঠলেন। আয় ভিতরে। রুমের ভিতর ঢুকে দেখলাম তিনি আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছেন। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। মানুষটা যাই পরে তাকে তাতেই সুন্দর লাগে। ফর্সা শরীরে সাদা শার্ট, কালো প্যান্ট, কালো রঙের ব্লেজার, চুলগুলো জেল দিয়ে সেট করা। তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। আমাকে দেখা বাদ দিয়ে আমার কফিটা দে। নেন আপনার কফি। কফি দিয়ে তার রুম থেকে বের হয়ে গেলাম। আজ আমার পরীক্ষা। এখন বাজে 8টা। আব্রাহাম ভাইয়া ভার্সিটির জন্য রেডি, বের হয়ে যান। আমি উপর থেকে তার চলে যাওয়া দেখছি। মনে মনে বলি, ইস, মানুষটা অনেক সুন্দর। আমার জ্বর, তাই গোসল করলাম না। স্কুল ড্রেস পরে নিচে নেমে আসতে বড় মামি আমার কপালে হাত দিয়ে দেখলেন আমার জ্বর আছে কি নেই। বড় মামির থেকে রিক্সা ভাড়ার টাকা নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। বাড়ি থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। রিক্সা ভাড়ার টাকাটা খরচ না করে হেঁটে হেঁটে স্কুলে যাই। আব্রাহাম ভাইয়ের বাড়ি থেকে 10 মিনিট হাঁটলেই আমার বেস্ট ফ্রেন্ড আহির বাড়ি। আমি হেঁটে আহির বাড়ি পর্যন্ত আসি।
এখান থেকে আমি আর আহি এক রিক্সা স্কুলে যাওয়া আসা করি। যাওয়ার ভাড়া আমি দিই আর আসার ভাড়া আহি দেয়, তার জন্য আমার টাকা বেঁচে যায়। আহির বাড়ির সামনে যেতে দেখি আহি রিক্সা নিয়ে আমার জন্য ওয়েট করছে। আমি যেতে এক হাত বাড়িয়ে দেয় আমার দিকে। আহির হাত ধরে রিক্সায় উঠে বসি। আমার হাত ধরে আহি বলে ওঠে, দোস্ত, পরীক্ষার প্রিপারেশন কেমন? ভালো না রে। কেন, তোর বাড়িতে কি আবার কিছু হয়েছে নাকি? আরে না, সেরকম কিছু না। কেমন কিছু সেটা ভালো করে জানি। বাদ দিই সেসব কথা। আচ্ছা তুই বল, তোর পরীক্ষার প্রিপারেশন কেমন? মোটামুটি। আমার খুব ভয় লাগছে রে। কেন, তোর কি হয়েছে? ভয় লাগছে কেন? আমার কেন যেন নার্ভাস লাগছে। আমার যদি পরীক্ষা খারাপ হয়? দূর পাগল, বেশি টেনশন করছিস, তার জন্য এমন মনে হচ্ছে। আরে নানান কথা বলতে বলতে স্কুলে পৌঁছে গেছি। আমার ক্লাসে বসতেই স্যার এসে আমাদের খাতা দেয়। প্রশ্নপত্র পেতেই আমার চোখ ছানা বড়া। একই দেখছি, আব্রাহাম ভাইয়া যা পড়িয়েছে তাই এসেছে পরীক্ষায়। পরীক্ষা দিয়ে বাইরে বের হতেই পেছন থেকে জড়িয়ে ধরে আহি। আমার ক্ষতের জায়গায় লাগায় আমার মুখ থেকে আহ বের হয়। আহি আমাকে ছেড়ে দিয়ে আমার পেছন থেকে সামনে এসে বলে, এই, তোর কি হয়েছে বল তো? কিছু হয়নি। তুই বলবি কি হয়েছে? আহির রাগ দেখে আমি একে একে সবকিছু জানিয়ে দিলাম। নুসরাত আপুর এঙ্গেজমেন্টের দিন থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে। আমার কথা শুনে আহি রাগে কচকচ করতে করতে বলে, এই আব্রাহামের সাহস কি করে হয় তোকে মারার? তোর সমস্ত খরচ বহন করে সে, মানলাম, কিন্তু তাই বলে অমানুষের মতো মারবে নাকি? সে একজন শিক্ষিত মানুষ হয়ে এমন আচরণ করে কেন? আর তোর কুটনি মামিকে আমি যেন কোনদিন গলায় চেপে ধরবো। শালির হাত আর মুখ চলছে, তুই হয়ে সহ্য করছিস, আমি হলে তার গলা চেপে ধরতাম। তোর মামা কি দেখে যে পাগল হয়েছিল? চল তুই আমার সাথে ফার্মেসিতে। বলেই আমার হাত ধরে টেনে রিকশায় উঠলেন। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি আহির দিকে। আজ থেকে 10 বছর আগে এই মানুষটার সাথে আমার পরিচয়। ও না থাকলে আমার যে কি হতো। আমার না বলা কথাগুলো কেমন করে যেন বুঝে যায় সে। আহির রাগ দেখে আমার আজ থেকে প্রায় 10 বছর আগের কথা মনে পড়ে গেল। 10 বছর আগে মা বাবা মারা যাওয়ার পর আমার ঠাঁই হয়েছে নানা বাড়িতে। মেজো মামি আমাকে দেখে খুবই ফেটে পড়েন। তিনি বসার ঘরে সবাইকে জড়ো করে বলে উঠলেন, এই মেয়েকে আমি এই বাড়িতে রাখবো না। মেজো মামির কথা শুনে বড় মামি বললেন, মিমি, এ বাড়ি তোমার আমার নয়, বাড়ির মালিক বাবা। তার বাড়িতে তিনি কাকে রাখবেন সেটা তার ব্যাপার। নানু ভাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি দেখতে একদম আমার মায়ের মতো। নানু ভাই তার ছোট মেয়েকে হারিয়ে পাগল প্রায়। তিনি আমাকে জড়িয়ে ধরে চুমুক খাচ্ছে আর বলছে, এ আমার সিমির মেয়ে, আমার ছোট্ট পরীর আরেকটা ছোট্ট পরী। আমি তোকে কোথাও যেতে দিব না, কোথাও না। মেজো মামি আবার বলে উঠলেন, ওর মায়ের জন্য আমার বাবার বাড়ির লোকজনকে অনেক অপমানিত হতে হয়েছিল, সাথে এ বাড়ির লোকজনকেও। কিভাবে ভুলে গেলেন সেসব? বাড়ি ভর্তি মানুষ ছি ছি করছে আমাদের সিমির জন্য। আমাদের ভুলের জন্য সেদিন সিমি পালিয়ে গিয়েছিল। আমরা যদি তার পছন্দ মেনে নিতাম তাহলে এই দিন আর দেখা লাগতো না। মেজো মামির আগে গজগজ করতে করতে বলে উঠলেন, বড় ভাই, আপনি কি বলতে চান আমার ভাইয়ের সাথে বিয়ে ঠিক হওয়া এমন হয়েছে? বড় মামি বলেন, ভুল যেহেতু আমাদের ধারা হয়ে গেছে সেটা তো স্বীকার করতে হবে নাকি? কিসের ভুল? আমার ভাই কোনো দিক থেকে খারাপ। আপনাদের সাত কপালের ভাগ্যে আমার ভাই আপনাদের ওই চরিত্রহীন সিমিকে সবকিছু জানার পরেও বিয়ে করতে রাজি হয়েছিল। কোন রাস্তার ছেলের সাথে পালিয়ে গেছে, আর এতদিন পর আরেকটা আপদ ঘাড়ে চেপেছে। মেজো মামির কথা শুনে নানু ভাই বলেন, তোমাদের কারো দোষ নাই, সব দোষ আমার। আমি কেন আমার মেয়ের কথাটা শুনলাম না? তার কথা শুনলে আমার আজ এদিন দেখতে হতো না। আমার বুকের ভেতর যে কি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। একজন বাবার কি যে কষ্ট, সে জীবিত থাকা অবস্থায় তার মৃত সন্তানের লাশের খাটিয়া বহন করা। এ নিষ্পাপ বাচ্চাটার কি হবে? সে যে এতিম হয়ে গেল। নানুর কথা শুনে বড় মামা বলে উঠলেন, আরও আমার কাছে থাকবে। আমি আব্রাহাম আর আফরিনকে যখন পালতে পারছি, সেরকম আরও আমার আরেকটা মেয়ে হয়ে থাকলো। সে ঘটনার 2 মাস পরেই নানা ভাই মারা যায়। আর এভাবেই চলেছে আমার জীবন। আহির ডাকে আমার ঘোর কাটে। আগের কথাগুলো মনে পড়ায় আমার আগের ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠেছিল। এই আরু, কি হয়েছে রে তোর? কি ভাবছিস? কখন থেকে তোকে ডাকছি। সরি রে, আমি শুনতে পাইনি। চল আমার সাথে। যাচ্ছি।
ফার্মেসিতে গিয়ে আমি ব্যথার গ্যাস আর বুক যন্ত্রণার কথা বললে ফার্মেসির লোকটা আমাকে ডাক্তার দেখাতে বললেন। আমার বলে হার্টে প্রবলেম থাকতে পারে, তাই তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে। লোকটার কথা শুনে আহিও বলল, দোস্ত, এভাবে বসে থাকিস না, আগে ডাক্তার দেখাতে হবে। যে ওষুধগুলো নিলাম তার দাম পরিশোধ করে বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। আজ বাসায় যেতে দেরি হয়ে গেছে। বাসায় প্রবেশ করতে বুঝতে পারলাম বাসায় অনেক মেহমান এসেছে। আমি কোনো দিক না তাকিয়ে সোজা আমার রুমে এসে শুয়ে পড়লাম। আজ আমার খুব শরীর খারাপ করছে, মাথা ঘুরছে, বমি বমি ভাব হচ্ছে, কিন্তু বমি হচ্ছে না। রাত 9টা বাজে আমি স্কুল থেকে এসে শুয়ে পড়েছিলাম, তখন 3টা বাজে, আর এখন 9টা বাজে। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম। ফ্রেশ হয়ে নিচে যেতে দেখি মেজো মামির বাবার বাড়ি থেকে মেজো মামার মা, মেজো মামির ভাইয়ের বউ, তার ছেলে মেয়ে সবাই ডাইনিং টেবিলে বসে আছে। বড় মামি আর মেজো মামি একে একে করে সব খাবার টেবিলে সাজিয়ে রাখছে। বড় মামা আমার দিকে তাকিয়ে বললেন, ওখানে দাঁড়িয়ে আছিস কেন মা? এদিকে আয়, বস আমার পাশে। বলেই তার পাশের চেয়ারেই বসতে বলেন। আমি বড় মামার কথা মতো তার পাশের চেয়ারেই বসে পড়লাম। আমার ঠিক সামনেই আব্রাহাম ভাইয়া বসে আছেন। তার দিকে তাকাতেই দেখি তিনি আমার দিকে তাকিয়ে আছেন। আমি তাকাতেই চোখাচোখি হয়ে গেল আমাদের। আমি চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। বড় মামি আমার পাশে এসে আমার কপালে হাত দিয়ে আমার জ্বর চেক করে বলে উঠলেন, তোর তো আবার জ্বর আসছে, দুপুরে তো খাসনি। তোর রুমে গিয়ে দেখি তুই ঘুমাচ্ছিস, তাই আর তোকে ডাকেনি। বড় মামির কথা শেষ হতেই বড় মামা বলে উঠলেন, কাল রেডি হয়ে থাকিস বিকালে, আমি তোকে ডক্টরের কাছে নিয়ে যাবনি। বড় মামি আমাদের সবাইকে খাবার বেড়ে দেয়। সবাই খাওয়া শুরু করে। বড় মামা আমাকে মুখে তুলে খাইয়ে দিতে থাকে। মেজো মামির মা বড় মামার উদ্দেশ্যে বলে ওঠেন, বলছিলাম কি আরিফ বাবা, মাইমা। তোমার কাছে আমার একটা আবদার আছে বাবা। কি আবদার মাইমা? আমি বড় মুখ করে তোমার কাছে আবদারটা করছি, তুমি পূরণ কইরো। দেখেন মাইমা, আপনার আবদারটা যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি অবশ্যই পূরণ করার চেষ্টা করব। আমি আমার নাতনি রাইমার জন্য আমাদের আব্রাহামের হাত চাইতে আসছি। আপনার কথা বুঝলাম না। মানে আমি বলতে চাইছি রাইমার সঙ্গে আব্রাহাম এর বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছি। মেজো মামির মায়ের কথা শুনে বড় মামা মামি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছেন। এদিকে কথাটা শুনে আমার বুকে চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। বড় মামা বলে উঠলেন, ছেলে আমাদের যথেষ্ট বড় হয়েছে। বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা আমার ছেলের মতামত না জেনে আমি বলতে পারছি না। মেজো মামি বলে উঠলেন, আমার ভাইজির সাথে আব্রাহামকে খুব ভালো বানাবে। আর রাইমা দেখতে শুনতে ভালোই, আব্রাহামের নিশ্চয়ই অপছন্দ হবে না রাইমাকে। কথাটা বলি আব্রাহাম ভাইয়ের দিকে সবাই তাকায় তার উত্তর শোনার জন্য। এদিকে আব্রাহাম ভাই এক মনে খাবার খেয়ে যাচ্ছে। এদিকে যে তার বিয়ের বিষয়ে কথা হচ্ছে তাতে তার কিচ্ছু যায় আসে না। খাওয়া শেষ করে তিনি বলেন, আপাতত বিয়ের বিষয়ে আমি কিছু ভাবিনি। এখন তো আমার 26 বছর, আমি এখন বিয়ে করতে চাই না। আব্রাহাম ভাইয়ের কথা শুনি মেজো মামি বলেন, এখন বিয়ে করতে হবে না, এখন এঙ্গেজমেন্ট করে রাখা হোক, পরে বিয়ে কইরো। মেজো মামির কথা শুনি আমার বুকের ভিতর ধকধক করছে। আব্রাহাম ভাইয়ের কথা শোনার অপেক্ষায় আছি। মেজো মামির মা বলে উঠলেন, আমার নাতনিকে তোমার বিয়ে করতে আপত্তি আছে নাকি? মেজো মামিমার কথা শুনে আরহাম একবার রাইমার দিকে তাকিয়ে দেখে রাইমা মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে, আর একবার আরুর দিকে তাকালো। আরুর দিকে তাকাতেই আরহামের বুক ধুকধুক করে ওঠে। আরও করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আরহামের দিকে। আরহাম সবার দিকে একবার তাকিয়ে বলে উঠল, আমার পছন্দের মানুষ আছে, তাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। বলেই তিনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আরুর দিকে তাকিয়ে বললেন, তোর খাওয়া শেষ করে আমার জন্য কফি বানিয়ে আন। আব্রাহাম ভাইয়ের চলে যাওয়ার পর মেজো মামির মা বলে উঠলেন, তোমরা একটু বোঝাও, আমার নাতনি কি দেখতে খারাপ, না কোনো বাজে কোনো রিপোর্ট আছে তার জন্য ওকে ছেলের বউ করতে চাইছো না? বড় মামি বলেন, দেখেন মাইমা, বিয়েটা আমরা করব না, তাই আমাদের পছন্দ দিয়ে লাভ নেই। আব্রাহাম বিয়ে করবে কাকে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর যেখানে আব্রাহাম মেয়ে পছন্দ করে রেখেছে সেখানে সে ওই মেয়েকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আমার ছেলে যাকেই বিয়ে করুক তাকে আমরা সদরে গ্রহণ করব। বলেই তিনি চলে গেলেন। এদিকে আমি সেই এক জায়গায় আটকে আছি। আমার পছন্দের মানুষ আছে, কথাটা কানে বারবার বাজছে, বুকের ভিতরে জ্বলে যাচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এমন মনে হচ্ছে নিঃশ্বাস আটকেই মারা যাব। কোনো রকম উঠে রান্নাঘরে গিয়ে বেসিনে গিয়ে মুখে পানি দিচ্ছি।
আব্রাহাম ভাইয়ের জন্য কফি বানিয়ে তার রুমে গিয়ে নক করি। ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না, তাই ভিতরে ঢুকে টেবিলের উপর কফির মগ রেখে আমার রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ি। সেদিনের রাতের পর আজ 1 মাস আমি আর আব্রাহাম ভাইয়ের সামনে যাইনি। তার জন্য প্রতিদিন সকালে কফি বানিয়ে তা বড় মামির হাতে করে পাঠিয়ে দেই। কাল আমার টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষার টেনশনে আমার একদিন ঘুম হয়নি। শাওয়ার নিয়ে রুম থেকে বের হতে আব্রাহাম ভাইয়ের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যাই। চোখে দেখতে পাস না নাকি অন্ধ তুই? আমি অন্ধ হতে যাব কেন? তাহলে আমার সাথে ধাক্কা খেলি কেন? নিচে পড়ে যাওয়ায় হাতে ব্যথা পেয়েছি। উঠে দাঁড়িয়ে আব্রাহাম ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আমি না হলে খেয়াল করিনি, তাই বলে আপনি একটু খেয়াল করে হাঁটবেন না নাকি? আমার কথা শুনে আব্রাহাম ভাইয়া বলে উঠলেন, এই তোর সাহস তো কম না, তুই আমার বাড়িতে থেকে আমার সাথে উঁচু গলায় কথা বলছিস। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে এলাম। আমার যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন। তিনি ভাবতে পারিনি আমি তাকে ইগনোর করে চলে যাব। টেবিলে বসে নাস্তা করছি, এমন সময় পিছন থেকে কে যেন আমার চোখ ধরে রাখে। আমি তার স্পর্শে বুঝতে পেরেছি কে সে, তাই বলে উঠলাম, আহি, আমি জানি তুই আমার চোখ ধরে আছিস। আমার কথা শুনে আমার চোখ ছেড়ে দিয়ে আহি আমাকে বলে উঠল, তুই বারবার কেমনি বুঝিয়ে। তোর স্পর্শ আমি ভালো করে অনুভব করতে পারি। তাই তুই সব পারস। তুই আজ আসবি কই? আগে তো বলিসনি। কেন রে? না বলে এসেছি বলে কি তুই আমাকে অপমান করছিস? তোর নামে আমি মামলা করব। আহির কথা শুনে বড় মামি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে রে? আর কে কার নামে মামলা করবে? আমি ওকে না বলে আসছি, তাই সে আমাকে অপমান করেছে, তাই আমি আরুর নামে মামলা করব। আহির কথা শুনে বড় মামি আর আমি হাসতে শুরু করি। আমাদের হাসি দেখে আমিও হাসতে শুরু করি। হাসি থামিয়ে বড় মামি বলে উঠলেন, কেমন আছিস রে মা? আগে তুই এ বাড়িতে কত আসতি, এখন আর আসিস না কেন? ভালো আছি আমি। আপনি কেমন আছেন? এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত, তো তাই আর অত আশা হয় না। বুঝলাম। আজ কিন্তু এখানে রাতে থাকতে হবে, না করলে শুনবো না। বড় মামির কথা শুনে আহি হাসতে লাগে। আচ্ছা থাকবো নি। তাদের কথা শুনে আমি বলি, আমাকে কি কেউ দেখতে পাচ্ছে না? আমার কথা শুনে বড় মামি আর আহি হাসতে হাসতে বলে, তাই তো, তুই কে? তোকে আমরা চিনি না। বলে আবার দুজনেই হাসতে লাগে। খাওয়ার টেবিলে আজ সবাই একসাথে খাবার খাচ্ছি। খাওয়ার টেবিলে বসে আহিকে মাহিম ভাইয়া আর চোখে দেখছে বারবার। হঠাৎ মাহিম ভাইয়ার দিকে চোখ পড়তেই দেখি সে আহির দিকে তাকাচ্ছে, আর এদিকে আহির পাশে মেজো মামি বসায় আহি মনে মনে সাবান ছাড়া ধুয়ে দিচ্ছে। খাবার খাওয়ার পর আমি আর আহি আমার রুমে চলে আসি। দরজা বন্ধ করে আহি আর আমি গল্প করতে শুরু করি। তখন আহি বলে ওঠে, দোস্ত, তুই আজ ফাটিয়ে দিয়েছিস। তোর আজকের গল্পটা অনেক সুন্দর হয়েছে। শুধু আজকের গল্পটা ভালো হয়েছে, অন্য গল্পগুলো মনে হয় ভালো হয় না? আরে আমি ওভাবে বলিনি, আরও তোর লেখা সব গল্পগুলোই সুন্দর। ও হ্যাঁ, যেই কাজের জন্য এসেছিলাম সামনে বই মেলা, তাই ভাবছি তোর এই নতুন গল্পটা বের কর। আহির কথা শুনে আমারও মনে হচ্ছে হ্যাঁ, বই বের করা যায়। তাই আহিকে বললাম, বই বের করা যায়, কিন্তু কিন্তু কি? আমার কাছে তো বেশি টাকা নেই। রিক্সা ভাড়া টিফিনের থেকে টাকা বাঁচিয়ে আমার কাছে মাত্র 7,000 টাকা আছে। 5 বছর থেকে জমিয়ে একটা টাকা জড়ো করেছি। আমার কথা শুনে আহি বলে ওঠে, আরে এত টেনশন করিস কেন গাধা? আমার এক কাজিন বই ছাপে, আমি তার সাথে কথা বলে রেখেছে, সে বই ছাপিয়ে দিবে। আর বই মেলাতেও তো বইগুলো বিক্রি করে পাবো আমরা। সেই টাকার 35% ভাইয়া নিবে, আর বাকি 65% টাকা তোর। কি বলিস কি? এটা কি সত্যি? রে পাগল, সত্যি। রাত 11টা, আমি আর আহি ছাদে দাঁড়িয়ে আছি। আহি ফোনে তার যে কাজিনের সাথে কথা বলছে বই বের করার ব্যাপারে। কথা বলা শেষ করতেই আমাকে জড়িয়ে ধরে বলে ওঠে, দোস্ত রে, কাল আমাদের ডেকেছে অফিসে। সত্যি বলছিস? তোরা কি আমার সাথে মজা নিচ্ছিস? আরে বোকা, আমি কেন তোর সাথে মজা নিব? আমার কেমন যেন সব স্বপ্নের মতো লাগছে। আর সেই স্বপ্ন পূরণ হবে এবার। আহি, আমার কেমন অনুভূতি হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। আমার যে কি খুশি লাগছে। আমি আগেই বলেছি আমি কিন্তু বই কিনতে পারবো না, বই তুই আমাকে গিফট করবে। ওকে, করবনি। জানো, একটা গান শোনাও আমাকে। কতদিন তোর গলায় গান শুনি না। না রে, আমি গাইতে পারবো না।
কেন রে, কি হয়েছে? আমার যে গান বলা অপরাধ। আহির কথা শুনে আমার মনে পড়ে গেল সেদিন রাতের ঘটনা। সে রাতে কথাগুলো কানে এসে বাড়ি খাচ্ছে। আহি আমার নিশ্চুপ থাকার কারণ বুঝে উঠে বলল, শোন আরু, তুই যদি নিজেকে দুর্বল ভাবিস, নিজেকে অসহায় মনে করিস, মানুষ তোকে পায়ের তলায় পিষে মারবে। তারা তো ভাববে তুই অসহায়, তুই কিছু করতে পারবি না। তারা সেটারই সুযোগ নেবে। তোকে শক্ত হতে হবে, তাদের বুঝিয়ে দিতে হবে তুই অসহায় না, তুই দুর্বল না। তোকে অবহেলা করা মানুষগুলোকে দেখিয়ে দিতে হবে তুই তাদের তারা ভালো আছিস। আহির কথাগুলো কানে বাড়ি খাচ্ছে। তাদের দেখিয়ে দিতে হবে আমি দুর্বল না, আমি অসহায় না, আমি তাদের ছাড়া ভালো আছি। সকালে আহি আর আমি নাস্তা করতে বসেছি। বেলা বাজে 11টা। কাল রাতে দুই বান্ধবী গল্প করতে করতে অনেক রাত ঘুমিয়েছি, তাই উঠতেও দেরি। সকালে সবাই নাস্তা করে যে যার কাছে চলে গেছে। আমি আর আহি দেরি করে ঘুম থেকে ওঠা এখন নাস্তা করছি। বড় মামি আমাকে আর আহিকে নাস্তা খেতে দিয়ে আমাদের সামনে বসে বলে, কি মামুনি, আপনাদের ঘুম ভাঙার সময় হলো নাকি আবার নাস্তা খেয়ে ঘুমাবেন? বড় মামির কথা শুনে আমি আর আহি দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে উঠলাম। আমাদের হাসি দেখে বড় মামিও আমাদের সাথে হাসতে থাকেন। আহি হাসি থামিয়ে বলল, মামি, আপনার কাছে আমার একটা আবদার আছে। আহির কথা শুনে বড় মামি একটু নড়ে চড়ে বসে বলে উঠলেন, তোমার আবদারটা যদি আমার সাধ্যের মধ্যে হয়, আমি সেটা পূরণ করব। তুমি বলো মা, আমি পূরণ করার চেষ্টা করব। আহি বড় মামির কথা শুনে আমার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলে ওঠে, মামি, আমি আরুকে কিছুদিনের জন্য আমার সাথে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আহির কথা শুনে বড় মামির মুখটা মলিন হয়ে গেল। তিনি একবার আমার দিকে তাকিয়ে আহির উদ্দেশ্য বলে উঠলেন, তোমাদের একটা ঘটনা বলি, শুনো। আমার আর তোমার মামার প্রেমের বিয়ে। তোমার নানি আমাকে অতটা পছন্দ করতো না, সেটা তার কথায় বুঝতে পারতাম। আমি যখন এই বাড়িতে আসি তখন সিমি 5 বছরের। সে বড় ভাবি বলতেই পাগল। ও সবসময় আমার কাছে থাকতো। বিয়ের বছর পাড়িয়ে যাচ্ছে, তাও আমার বাচ্চা হয় না। এ নিয়ে তোমার নানির সমস্যা, কেন আমার বাচ্চা হচ্ছে না, এটা নিয়ে প্রতিদিন একটা না একটা ঝামেলা লেগেই থাকতো বাসায়। এভাবেই কেটে গেল 4 বছর। আমার বিয়ের পর থেকে আমি সিমিকে আমার সন্তানের মতো লালন পালন করেছি। হঠাৎ করে জানতে পারি আমি মা হতে চলেছি। আমার যে কি খুশি লাগছিল বলে বোঝাতে পারবো না। বাড়ির সবাই একথা শুনে অনেক খুশি। আব্রাহাম পেটে আসার পর থেকে আমি অসুস্থ থাকতাম প্রায় সময়। ছোট সিমি তখন কেমন যেন বুঝদার হয়ে গেল। সে সব সময় আমার পাশে থাকতো। আব্রাহাম হওয়ার পর আমি আরো অসুস্থ হয়ে পড়লাম। কোনো কাজ করতে পারতাম না। আব্রাহামকে সব সময় সিমিই সামলাতো। স্কুল থাকার সময়টুকু বাদও সবসময় আমার কাছে থাকতো। হঠাৎ তার মেজমা বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারপর তোর মামার বিয়ে মিমির সাথে হয়। আমার বাবার বাড়ির অবস্থার চেয়ে তার মেজমামির বাবার বাড়ির অবস্থা ভালো ছিল। এটা দেখে সব সময় তোর নানি আমাকে কটু কথা বলতো। তোর মেজমামির সাথে সিমির বনিবনা হতো না। ততদিনে তোর নানি মারা গেছে। আস্তে আস্তে তোর মেজমামাও কেমন বদলে যেতে শুরু করে। এভাবেই কেটে গেল 6 বছর। তখন সিমি একজন যুবতী নারীতে পরিণত হয়েছে। সে দেখতে অনেক সুন্দর ছিল, এক কথায় চোখ ধাঁধানো সুন্দর যাকে বলে। হঠাৎ একদিন বাড়িতে জানাজানি হয়ে যায় সিমির একজনের সাথে সম্পর্ক আছে। এটা নিয়ে বাসায় অনেক ঝামেলা হয়। তোর মেজমামির কথা শুনে তোর মেজমামা অনেক মারে সিমিকে। আমি বাধা দিতে গেলে আমাকে মিমি অনেক কথা শোনায়। সে বলে আমি নাকি সিমিকে এসব করতে উৎসাহ দেই। আমার জন্যই সিমি খারাপ হয়ে গেছে। কোন দিন রাস্তার ছেলের সাথে পালিয়ে যাবে বলা যায় না। সে এমন করে ব্রেন ওয়াশ করে যে তোর নানা মামারা মিমির কথা শুনে তার ভাইয়ের সাথে সিমির বিয়ে ঠিক করে। এদিকে সিমি কার সাথে সম্পর্ক ছিল তখন তা আমাদের কাছে অজানা। সিমি বিয়ের দিন সকালে তোর নানা ভাইয়ের পা দুটো ধরে অনেক কান্নাকাটি করে। সে এ বিয়ে করতে চায় না, সে অন্য কাউকে ভালোবাসে। তোর নানা মান সম্মানের ভয়ে মিমির ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে। আমাকে সিমির বিয়ের আগে আমার বাবার বাড়িতে রেখে আসে, যাতে সিমিকে কোনো রকম সাহায্য করতে না পারি। বিয়ের দিন তোর মেজো মামি আর মেজো খালা মিলে সিমিকে সাজায়। বরযাত্রী আসায় বাড়ির সবাই সেদিকে ব্যস্ত। সিমির দিকে তাদের কারও খেয়াল নেই। কাজীকে নিয়ে যখন রুমে যায় বিয়ে পড়ানোর জন্য, তখন দেখে রুম ফাঁকা। বাড়িতে হইচই লেগে যায়। বিয়ের আসর থেকে বউ পালিয়ে গেছে। এদিকে তোর মেজো মামির বাড়ির লোকজন অনেক অপমান করে এ বাড়ির লোকজনকে। তোর মামারা রাগে আর সিমির খোঁজ করে না। অনেক দিন কেটে যায়। হঠাৎ একদিন সিমি ফোন দিয়ে বলে, আমি বাড়িতে আসছি ভাবি। বলেই ফোন কেটে দেয়। এদিকে আমি কথাটা শুনে অবাক হই, আবার খুশিও হই খুব।
আমি তোর বড় মামাকে কথাটা বলতেই তার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। রাগের মাথায় নেওয়া একটা সিদ্ধান্তে সব শেষ হয়ে গেল। ততদিনে তিনি তার ভুলটা বুঝতে পারছেন। মিমির কথায় কান না দিয়ে সিমি কার সাথে সম্পর্ক ছিল সেটা জানার দরকার ছিল। তিনিও তো ভালোবেসে বিয়ে করেছিলেন, তাহলে তার বোন কেন পারবে না? বাবাকে কথাটা বলতে যাব, এমন সময় আমার ফোনটা বেজে ওঠে। আমি কল ধরতে অপর পাশ থেকে বলে ওঠে, এই ফোনের মালিকের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালের নামটা বলেই কল কেটে দেয়। এদিকে আমার কানে একটা কথা বারবার বাজছে, এই ফোনের মালিকের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া। আমি হাউমাউ করে কেঁদে উঠি। আমার কান্না শুনে সবাই দৌড়ে আসে আমার কাছে। সবাই জিজ্ঞেস করে আমি কান্না করছি কেন। কান্নার চোটে কিছু বলতেও পারছি না। তাও ভাঙা ভাঙা কণ্ঠে বলি, সিমি যে গাড়িতে আসছিল সেটা অ্যাক্সিডেন্ট করেছে, সিমিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমার কথা শুনে বাড়ির সবাই চমকে ওঠে। এত বছর পর সিমি কোথা থেকে আসছে। তারপর জানালাম সিমি আমাকে ফোন দিয়ে বলে সে আসছে। আমার কথা শুনে তোর বড় মামা হাসপাতালের নাম শুনে তাড়াতাড়ি বের হয়ে যায়। এদিকে হাসপাতালে পৌঁছে জানতে পারে আবির আর সিমিকে হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তাতেই তারা দুজন মারা যায়। আর তোর অবস্থা নাজুক, যে কোনো সময় যে কিছু হতে পারে। সেদিন সিমির লাশ জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করছিল তোর মামা আর নানা। আল্লাহর রহমতে তুই সুস্থ হয়ে বাসায় ফিরলি। তোকে দেখে আমি অবাক হয়ে গেছিলাম। তুই অবিকল তোর মায়ের মতো দেখতে হয়েছিস। তারপর তোর সব দায়িত্ব যখন আমরা নিলাম, তারপর থেকে তোকে আমি কাছছাড়া করিনি। আমি তোকে আর আফরিনকে কখনো আলাদা করে দেখিনি। তোকে আমি আমার নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছি। কথাগুলো বলার সময় বড় মামির চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। বড় মামির কথা শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। বড় মামি চোখের জল মুছে বললেন, এই কথাগুলো কেন বললাম জানিস আরু? তোর মেজো মামি তোকে দেখতে পারে না সেটা তো জানিস। সে চায় না তুই এ বাড়িতে থাক। সে নানা রকম কথা বলবে, তোর গায়ে হাত তুলবে, এগুলো তুই মানবি না। সে তোর ক্ষতি করার চেষ্টা করবে। তাই এখন থেকে যে যেমন আচরণ করবে, তুইও সেরকম আচরণ করবি। আমি দেখে আসছি, যে যা বলে তুই সেটাই করিস। তুই নিজেকে অসহায় মনে করিস, কারণ তুই এতিম। আর বোকা, এ পৃথিবীতে সবাইকে মরতে হবে দুদিন আগে আর পরে। তাই এখন থেকে নিজেকে শক্ত কর। কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবি না। এখন তোর ক্যারিয়ার গড়ার সময়। মন দিয়ে পড়াশোনা কর। এবার আহির দিকে তাকিয়ে বলেন, আমি জানি তুমি আরুকে কত ভালোবাসো। তোমার কাছেও নিরাপদ থাকবে। তুমি আরুকে নিয়ে যেতে চাও তো নিয়ে যেতে পারো, তবে 2 দিনের বেশি থাকার পারমিশন দিব না। ও না থাকলে আমার ঘর ফাঁকা ফাঁকা লাগে। মামির কথা শুনে আহি বলে ওঠে, ঠিক আছে, আরুকে মাত্র 2 দিনের জন্য নিয়ে যাব। আচ্ছা। বিকেল 4:30টায় রেডি হয়ে আমি আর আহি রিক্সার জন্য ওয়েট করছি। এদিকে আহি রেগে যাচ্ছে। একটাও খালি রিক্সা না পাওয়ায় আহি রেগে গিয়ে বলে, ভালো লাগে না, মনে হচ্ছে আজ শালা শহরের সব কাপড়রা রিক্সায় উঠে ঘুরে বেড়াচ্ছে। আহির কথা শুনে আমি হাসতে হাসতে নিচে বসে পড়লাম। এই মেয়ে রেগে গেলে ছেলেদের মতো গালি দিবে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও যখন গাড়ি পাচ্ছি না তখন আমার অনেক রাগ লাগে। হঠাৎ আহি আমার হাত ধরে টেনে রাস্তায় নেমে দৌড় লাগায়। আমি পাগলের মতো কিছু না বুঝে আহির সাথে দৌড়াচ্ছি। হঠাৎ করে একটা রিক্সার সামনে গিয়ে দৌড়ানো থামায় আহি। এখন বুঝতে পারছি কেন আহি আমার হাত ধরে টেনে নিয়ে দৌড় লাগায়। রিক্সাওয়ালা মামা আমাদের এভাবে তার দিকে আসতে দেখে তাড়াতাড়ি রিক্সায় ব্রেক চাপে, না হলে রিক্সা আমার আর আহির উপর দিয়ে চলে যেত। রিক্সাওয়ালা ভয় ভয় বলে উঠলেন, এই যে আপারা, এমনি রাস্তার মাঝখানে দৌড়াইতেছেন কেন? আসতে আসেন, এখনই আমার রিক্সা আপনাদের উপর উঠা যাইতো। আহি আমার হাত টেনে রিক্সায় উঠে বসে বলে, আরে মামা, কিসের আসতে আসবো? কতক্ষণ থেকে বসে আছি, একটাও খালি রিক্সা পাচ্ছি না। আপনাকে তাই দূর থেকে দেখে তাড়াতাড়ি করে আপনার রিক্সায় ওঠার জন্য আসছে। কথাটা বলে আমার হাত ধরে উঠে বসে রিক্সায়। আমি রিক্সায় উঠে বসতেই রিক্সাওয়ালা মামা বলেন, কোন দিকে যামু? আহি ঠিকানা বলে দিতেই রিক্সা গন্তব্যের উদ্দেশ্যে চলতে শুরু করে। আহি আর আরও বসে আছে আহির কাজিন আসিফ চৌধুরীর সামনে। তিনি অবাক হয়ে আরুকে দেখছেন। তিনি বিশ্বাস করতে পারছেন না তার পছন্দের লেখিকা তার সামনে বসে আছে। আসমানি, যার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার ফেসবুকে, যাকে আজ পর্যন্ত কেউ রিয়েল লাইফে দেখেনি, আর সে তার সামনে বসে আছে। সে ভেতর ভেতর অনেক অস্থিরতা অনুভব করতে লাগে। কত লেখক লেখিকাকে রিয়েল লাইফে দেখে এ কথা বলেছেন, কই তাদের দেখে তো কখনো এমন অস্থিরতা অনুভব করেননি। তাহলে এর বেলায় এমন কেন হচ্ছে? এটা ভেবেই তার অস্থিরতা দ্বিগুণ হচ্ছে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে আহি বিরক্ত হয়ে যায়।
সে বিরক্ত হয়ে বলে ওঠে, কখন থেকে বসিয়ে রেখেছো, কিছু বলছো না কেন? কাজে গল্পটা তোমার কাছে দিয়েছিলাম, সেটা কি পড়ছো? তোমার পছন্দ হয়নি? কি, কিছু বলছো না কেন? আহির কথা শুনে আসিফ একটু নড়ে চড়ে বসে। সে একবার আরুর দিকে তাকিয়ে আবার আহির দিকে তাকিয়ে বলে উঠলেন, আরে না, আমি আসলে ভাবছিলাম কি ভাবছিলে শুনি? এতটুকু বাচ্চা মেয়ে কিনা ফেমাস রাইটার। আসিফের কথা শুনে আরও একটু নড়ে চড়ে বসে বলে। কেন, আমাকে দেখে কি আপনার বাচ্চা মেয়ে মনে হচ্ছে? আরুর দিকে তাকাতেই আসিফ দেখে আরও চোখ ঘুরিয়ে তাকিয়ে আছে তার দিকে। আরও তাকানো দেখে আসিফ একটা শুকনো ঢোক গিলে বলে, না, আসলে আমি ওভাবে বলিনি। তাহলে কিভাবে বলছো তুমি? আহি ফট করে কথাটা বলে ওঠে। আহির কথা শুনে এবার আসিফ গলা খাকারে দিয়ে বলে, আমি বলছি এত অল্প বয়সে এত সুন্দর লেখা কিভাবে? তোমার লেখা অসম্ভব সুন্দর। আমি তোমার অনেক বড় ফ্যান। আমি ফেসবুকে তোমার গল্প পড়ি। আরুর গল্প লেখার অভ্যাস আছে। সে নিজের নাম গোপন রেখে ফেসবুকে গল্প পোস্ট করে। আসিফের কথা শেষ হতেই আহি বলে, আমরা বুঝতে পারছি তুমি ওর অনেক বড় ফ্যান। এই কথাগুলো বাদ দিয়ে মূল কথায় আসো। কাল যে গল্পটা আমাকে দিয়েছো সেটা আমি পড়েছি আর অনেক ভালো লেগেছে। আফটার অল আমাদের লেখিকা সাহেবা এত সুন্দর করে লিখেছেন, আমি তো ফিদা হয়ে গেছি। আসিফের কথা শুনে আহি আর আরও একে অপরের মুখ চাওয়াচাই করে হেসে ওঠে। আহি বলে ওঠে, দেখতে হবে না কার বেস্টু। দেখতেই পাচ্ছি। আহি শাকচুন্নির বেস্টুম। আসিফের কথা শুনে আরও ফিক করে হেসে উঠল। আর এদিকে আহি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আসিফের দিকে। আর এদিকে আরুর হাসি দেখে আহি আরও রেগে গিয়ে আসিফের চুল ধরে এক টান দেয়। এদিকে আসিফ আরুর হাসির দিকে তাকিয়ে এতটা বিভোর হয়েছিল যে আহি যে রেগে তার দিকে এগিয়ে যাচ্ছে সে সেটা বুঝতেই পারেনি। চুলে টান লাগায় আসিফের ঘোর কাটে। সে এবার চেঁচিয়ে বলতে শুরু করে, এই আহি, শাকচুন্নি স্যার আমাকে। ছাড়বো না। তুমি আমার এই শাকচুনি বললা কেন? শাকচুন্নিকে শাকচুন্নি বলবো না তো কি বলবো? তুই তো পুরাই পেতনির মতো দেখতে। আসিফ কথা শেষ করতেই আহি তার চুল আরো শক্ত করে টেনে ধরে। আসিফ চুল টানায় ব্যথা পেয়ে বলে ওঠে, থাম বইন থাম। তুই শাকচুন্নি না, তুই বিশ্ব সুন্দরী। সাইরা দে বইন আমারে। আমি আর কোনোদিন তোর পিছনে লাগতাম না। আসিফের কথা শুনে আহির আসিফের চুলগুলো ছেড়ে দেয়। আসিফ চুলগুলো ছাড়া পেতেই আরো দিকে তাকায়। এতক্ষণ এদের মারামারি দেখে আরো অবাক হয়ে তাকিয়েছিল তাদের দিকে। আহি আরোর দিকে তাকিয়ে বলে, আরে অবাক হইস না, এ আমার চাচাতো ভাই। আহির কথা শুনে আমি অবাক হয়ে যাই। তার চাচাতো ভাই বোন তার জন্য এভাবে কথা বলছিল একে অপরের সাথে। কিছু মনে করো না। যে ব্যাপারে কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম, তোমার লেখা গল্প আমি ছাপাতে শুরু করেছি আজ থেকেই। কতগুলো বই ছাপাবো সেই ব্যাপারে জানার জন্য তোমায় ডেকেছি। আর 2 মাস পর বইমেলা শুরু। আমি কি বলবো বলেন? আমি তো এর আগে বই ছাপাতেই দিইনি। এটাই আমার প্রথম গল্প যেটা বই আকারে ছাপা হবে, তাই এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ভাইয়া, তুমি তো বইও ছাপাও, তোমার তো একটা আইডিয়া আছে কতগুলো বই ছাপানো লাগবে? আমি মনে করি কমপক্ষে 1 লক্ষ বই ছাপানো লাগবে। কারণ আসমানের লেখা গল্প প্রথম বই আসতে চলেছে। আর পাবলিক কি বসে থাকবে? আসিফ ভাইয়ের কথা শুনে আমার মাথা ঘুরছে। 1 লক্ষ বই ছাপানো লাগবে? তা তো হবেই। বই আকারে বের করলে বইয়ের মোট পেজ থাকবে 235টি। বইয়ের দাম 230 টাকা করে বিক্রি করতে হবে। তার মধ্যে 35% আমাকে দিবা। এই বইগুলো গোটা বাংলাদেশ এর বই মেলাতে বিক্রি করা হবে। আমাদের লোক প্রতি জেলায় এই গল্পের বই সেল করবে। তুমি জাস্ট এবার আমাদের এইখানের বই মেলায় বিকালে গিয়ে একটু ঘোরাঘুরি করে আসবে। কি, তুমি রাজি তো? আসিফ ভাইয়ের কথায় রাজি হয়ে যাই। এরপর ওখান থেকে আহিদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। এদিকে ভার্সিটি থেকে এসে আরহাম ফ্রেশ হতে যাওয়ার আগে ড্রয়িং রুম থেকে বলে গেল, আরও আমার কফি দিয়েছে। বলেই রুমে এসে শুয়ে পড়ল। আজ অনেক ক্লান্ত হয়ে গেছে আরহাম, তাই ফ্রেশ না হয়ে শুয়ে আছে। কফি খেতে হবে, তারপর ফ্রেশ হবে। অনেকক্ষণ হয়ে গেছে, এখনো আরও কফি আনছে না দেখে তার অনেক রাগ উঠছে। একে দিয়ে কোনো কাজ ঠিক মতো হবে না। এবার কিছুটা জোরে বলে উঠল, আরও কফি দিয়েছে। কখন তোকে কফি দিতে বলেছি, শুনতে পাসনি আমার কথা? বলেই ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আর ওর অপেক্ষায় থাকলে আর ফ্রেশ হওয়া লাগবে না। ফ্রেশ হয়ে এসে দেখে এখনো কফি আনেনি। এটা দেখে আরহামের অনেক রাগ উঠে গেছে। যেই না রুম থেকে বের হতে যাবে, দেখে তার মা আসছে কফির মগ নিয়ে। তাই বাইরে না গিয়ে বিছানায় বসল।
মা আরহামের হাতে কফি দিতেই আরহাম বলে উঠল, মহারানী কোথায়? কখন ওকে কফি দিতে বলেছি এখনো দেয়নি? ওর অনেক দেমাগ হয়ে গেছে না? ওর তো এখন পরীক্ষা নেই, যে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে সে। আরও বাড়িতে নেই। মায়ের কথা শুনে আরহাম অবাক হয়ে বলে, কি বললে? আরও বাড়িতে নেই? কোথায় গেছে ও? আরও আহিদের বাসায় আছে। কখন গেছে ও? বিকালে। বিকালে গেছে? এখন রাত 8টা বাজে। মহারানীর এখনো বাসায় আসার সময় হয়নি। কখন আসবে? আজ আসবে না, 2 দিন থাকবে আহিদের বাসায়। আহি আসছিল আরুকে নিতে। মেয়েটা কোথাও যেতে পারে না, তাই থাকুক না 2 দিন, তাতে ওরও মাইন্ড ফ্রেশ হবে। সামনে পরীক্ষা, আর ও এখন বেড়ানো লাগাইছে? পরীক্ষা তো কি হয়েছে? কি হয়েছে মানে? পড়াশোনা বাদ দিয়ে ও এখন বেড়াবে? আমার আরও অত গাধা স্টুডেন্ট না যে রাত দিন 24 ঘন্টায় তাকে পড়তে হবে। হ্যাঁ, তোমার আরও কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তা আমার জানা আছে। আরহামের মা আর কথা না বাড়িয়ে চলে গেলেন। এদিকে কলিং বেল বাজতেই এক মহিলা এসে দরজা খুলে আরুকে দেখে জড়িয়ে ধরে বলে উঠলেন, তোর এতদিন পর আমার কথা মনে হলো? আরে মনি, তোমার কথা সব সময় মনে হয়। হুম, কত হয় তা তো জানি আমি। আরে মনি, আমার পরীক্ষা ছিল তাই আসতে পারিনি। বুঝলাম। তা কেমন আছিস? ভালো আছি মনি, তুমি? আমিও ভালো আছি। তোমরা কি দরজায় দাঁড়িয়ে কথা বলবা নাকি আমাদেরও ভিতরে ঢুকতে দিবা? ও ভালো কথা বলেছিস আহি। আয় তোরা ভেতরে। দেখ আমি কেমন মন ভোলাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছি। কথাটা বলে উঠলেন আহির আম্মু। আহি আসিফ আর আরু ভেতরে প্রবেশ করে। আহি আর আরু রুমে গেছে ফ্রেশ হতে। লাইভে আজ প্রথমবারের মতন ফেমাস রাইটার আসমানি। ইতিমধ্যে 50,000 মানুষ লাইভ দেখছে। আজ প্রথমবার ফেমাস রাইটার আসমানের কণ্ঠ শুনতে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে লাইভে। লাইভে একটা গান গাইছেন ফেমাস রাইটার আসমানি। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম দারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখী থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। হাজার হাজার মানুষ কমেন্ট করছেন। সবাই অনেক প্রশংসা করছে তার গান শুনে। অন্ধকার রুমে বসে লাইভ করছেন। তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে তার ফলোয়াররা। বারবার তাকে অনুরোধ করছে। তখন তিনি জানান এইবার বই মেলায় তার বই আসছে আর তিনি এইবার বই মেলায় যাবেন। এই কথা শুনে সবার মনে একটা খুশির ঝলকানি দেখা যায়। লাইভ থেকে বের হয়ে যায় আসমানি, হরফে আমাদের নায়িকা আরু। বা দোস্ত, তুই আজ ফাটিয়ে দিয়েছিস। আমি ভাবতেই পারিনি তুই এত ভালো গান গাইতে পারিস। সত্যি বলছিস? দোস্ত, আমি তো ফিদা হয়ে গেছে। তাই নাকি বেব? বেব। দুজন কথাটা বলে হাসতে শুরু করলো। হাসতে হাসতে দুজনের চোখে পানে চিকচিক করছে। আরো হাসি থামিয়ে বলল, বইমেলার দিন কি আমি যেতে পারবো? কেন পারবি না? আব্রাহাম ভাইয়া আমাকে স্কুলে যাওয়া ছাড়া বাড়ি থেকে বের হতে দেয় না। তোর আরহাম ভাইকে আমার মাঝে মাঝে মারতে ইচ্ছে করে। কেন? তুই যেখানে খুশি যা, তাতে আব্রাহামের কি শালা? ওই তো আর তোকে কোথাও নিয়ে যায় না, আবার একাও যেতে দেয় না। দেখিস এমন ভাব দেখাচ্ছে, পরে তোর ভাই বউয়ের কাছে পাত্তা পাবে না। আহির কথা শুনে মরে পড়ে গেল সেদিন রাতে আব্রাহাম ভাইয়ের বলা কথাটা। আহির দিকে তাকিয়ে বললাম, পাত্তা পাবে না কেন? তার তো প্রেমিকা আছে। কি বললি? তোর ওই খারুশ ভাইয়ের প্রেমিকা আছে? হুম। তোকে কে বললো? মেজো মামির ভাইয়ের মেয়ের সাথে আব্রাহাম ভাইয়ের বিয়ের কথা তুলতেই তিনি জানান তার ভালোবাসার মানুষ আছে, তাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আচ্ছা, বাদ দি তার কথা, তুই বল এখন তোর প্রধান কি? কিসের প্ল্যান? আরে কথা, এসএসসির পর কোথায় ভর্তি হবি? আহির কথায় ভাবনায় পড়ে গেলাম, তাই তো এ ব্যাপারে তো কিছু ভাবিনি। আর আব্রাহাম ভাইয়া এখন না হয় আমার খরচ দিচ্ছেন, তখন তিনি বিয়ে করবেন, তখন তো আর আমার খরচ নাও দিতে পারে। আহিকে বললাম কি করব তাই ভাবছি রে, দেখা যাক ভাগ্যে কি আছে আমার। আল্লাহ যখন ভালোর জন্য করেন। আরো অনেক কথা বলতে বলতে ঘুমিয়ে যায় দুজনেই। এদিকে একজনের ঘুম হারাম হয়ে গেছে। সে ভাবতে পারেনি তার প্রিয় মানুষটার কণ্ঠস্বর এত সুন্দর। সে তার জান পাখিকে দেখতে পাবে। একবার শুধু তোমাকে পাই, আমার খাঁচায় বন্দি করে রাখ।
অনেক জ্বালিয়েছো আমায়। তোমার জন্য কত যে রাত আমার নির্ঘুম পার করতে হয়েছে সেটা আমি শুধু জানি। এই ওর তো আহি, আর কত ঘুমাবি বলতো? আর একটু যান। আরেকটু করে 1 ঘন্টা হয়ে গেল, তাও তোর ওঠার সময় হচ্ছে না। উঠছি বাল, ঘুমাতে দিবি না? বুঝতে পারছি আমি আরো। ওঠ, কখন থেকে রাখছি। 12টা বাজে, আর কত ঘুমাবি? 12টা বাজে। চল নিচে যাই, মনি এসে অনেকবার ডেকেছে আমাদের। আরুর কথা শুনে আহি ফ্রেশ হয়ে আরু আর আহি নিচে যায়। হঠাৎ আরু ফোনের দিকে তাকিয়ে দেখে বড় মামার কল। কল রিসিভ করতেই ওই পাশ থেকে বলে ওঠে, আরু কি করছিস মা? আমি বসে আছি মামা। তুই তাড়াতাড়ি বাসায় আয় তো মা। কেন, কিছু হয়েছে বাড়িতে? না রে, কিছু হয়নি, তুই বিকালে চলে আসিস। ওকে, আসবনি। আচ্ছা, সাবধানে আসিস। ওকে। কথা শেষ করি সামনে তাকিয়ে দেখি আহি আর মনি আমার দিকে তাকিয়ে আছে। মনি আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে? কে কল দিয়েছে? বড় মামা কল দিয়েছিল। কি বললো কল দিয়ে? আমাকে বিকালে বাড়িতে যেতে বলল। কাল আসলি, আর আজকে তো তোকে যেতে দিচ্ছি না। আমাকে তো যেতে হবে মনি, আমি কথা দিচ্ছি আমি আবার আসবো, প্লিজ রাগ করো না তোমরা। প্লিজ আহি, আমাকে আজ যেতে হবে, পরে আবার এসে থাকবো। আমি জানি এখন আমি কিছু বললেই শুনবি না। ওরে আমার জানু, তুই রাগ করিস না, আমি আবার আসবো। কথা বলে আহিকে জড়িয়ে ধরি। বাড়িতে এসে যে এমন কিছুর মুখোমুখি হতে হবে ভাবতে পারিনি। যেই মেজো মামি তার ভাইয়ের ছেলের সাথে কথা বলার জন্য আমার গায়ে হাত তুলতো, সেই তার ভাতিজা রাফির সাথে আমার বিয়ে ঠিক করেছে, তাও আমার মতামত ছাড়া। আহি বাড়িতে ঢুকতেই আমি অবাক। বাড়িতে অনেক মানুষ, বেশিরভাগ মানুষ আমার অপরিচিত। আমাকে বসার ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে মেজো মামি আমার হাত ধরে টেনে সামনে নিয়ে গিয়ে বলে, এই তো আমার আরু এসে গেছে। মেজো মামির কথা শুনে আমি অবাক। তিনি আবারও বলে উঠলেন, এ আমাদের রাফির হবু বউ। মেজো মামির কথা শুনে আমার মাথা ঘুরছে। কি বলে এসব? চারদিকে এত মানুষ ভিড়ে, শুধু বড় মামিকে খুঁজছি, তাদের কাউকে দেখতে পাচ্ছি না। আমি কিছু বলতে যাব তার আগেই মেজো মামি আমার হাত ধরে টেনে নিয়ে রুমে এনে দরজায় লাগিয়ে দিল। আমি বলে উঠলাম, তুমি বাইরে কিসব বলছিলে? কি সব বলছিলাম? তুমি বললা কেন আমাকে দেখিয়ে এটা রাফির হবু বউ? যা সত্যি তাই বললাম। তোর সাথে রাফির বিয়ে আজ রাতে। কি বলছো তুমি? আমি এ বিয়ে করব না। মেজো মামি আমার গাল চেপে ধরে বলে উঠলেন, মায়ের মতো যদি তুই এবার কিছু করিস তো তোকে জানে মেরে দিব। ভালোই ভালোই আমার কথা শুনি এই বিয়েটা করে নে। বলি রুম থেকে বের হয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আমি বিয়ে করব না মামি, তোমার পায়ে ধরি, আমি এই বিয়ে করব না বলে দরজা ধরে বসে পড়লাম। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আমার চোখের সামনে আব্রাহাম ভাইয়ের চেহারা ভাসছে। আমার বুকের ভিতর যন্ত্রণা হচ্ছে। আমি কি সত্যি সত্যি তাকে হারিয়ে ফেলবো? আল্লাহ, তুমি রহম করো তোমার এই এতিম বান্দার উপর। বড় মামি, তুমি কোথায়? আমায় বাঁচাও, বাঁচাও আমায়। বিয়ে পড়ানোর 1 মিনিট আগে কেউ চিৎকার করে বলে ওঠে, এই বিয়ে হবে না। সবাই সামনে তাকিয়ে দেখে আব্রাহাম ভাইয়া বাড়ির ভিতর ঢুকে সামনে এগিয়ে আসতে আসতে কথাটা বলে। বিয়ের ভরা আসরে আব্রাহাম ভাইয়া আমার গালে এক থাপ্পড় মেরে বলে ওঠে, তোর সাহস কি করে হয় আমার বাচ্চা পেটে নিয়ে অন্য কাউকে বিয়ে করার? আব্রাহাম ভাইয়ের কথা শুনে বিয়ে বাড়ির সবাই কানা ঘোষা শুরু করে দিয়েছে। এদিকে এত কিছু হয়ে যাচ্ছে, আমার কোনো খেয়াল নেই। আব্রাহাম ভাইয়ের হাতে থাপ্পড়টা খেয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এদিকে মেজো মামির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তিনি বলে উঠলেন, কি বলছো তুমি আব্রাহাম? আমি ঠিকই বলছি, আরু আমার বাচ্চার মা হতে যাচ্ছে। এবার রাফি বলে ওঠে, সব আজে বাজে কথা বলছিস, তোর মাথা ঠিক আছে? অবশ্যই আমার মাথা ঠিক আছে, বরং তোর মাথা ঠিক নেই। তার জন্য আমার বাচ্চার মাকে তুই বিয়ে করতে চাইছিস? আমি বিশ্বাস করি না যেই আব্রাহাম আরুকে দেখতে পারে না তার বাচ্চা কিনা আরুর পেটে। তোর বিশ্বাস করা না করা এতে আমার কিছুই যায় আসে না। আরু আমার স্ত্রী, আর আমি বেঁচে থাকতে কিভাবে তুই আরুকে বিয়ে করবি? আরহামের কথা শুনেই বাড়ির সবাই একে অপরের মুখ চাওয়াচাই করা শুরু করেছেন। মেজমামি বলে উঠলেন, আরু তোমার বউ, তার প্রমাণ কি? আরহামের ভাইয়া 2 পা এগিয়ে পেপার রাফির হাতে দিতেই রাফি অবাক হয়ে তাকায় একবার কাগজের দিকে, একবার আরহামের দিকে, একবার আরুর দিকে। হঠাৎ চিৎকার করে বলে ওঠে, ফুফি, তুমি তো বলেছিলে আরু ভার্জিন, তাহলে ও কি করে আব্রাহামের বাচ্চার মা হতে যাচ্ছে? তুই বিশ্বাস কর বাবা, আমি জানতাম না এ মুখ পুরি তলে তলে এসব নষ্টামি করবে। চাচি, মুখ সামলে কথা বলেন। যার ব্যাপারে কথা বলছেন
সে আমার বিবাহিতা স্ত্রী। আরহামের হুঙ্কারে সবাই চমকে ওঠে। শান্ত স্বভাবের ছেলেটা হঠাৎ এমন রেগে যাওয়ায় সবাই চমকে ওঠে। আমার কেমন যেন মাথা ঘুরছে, আমি সব ঝাপসা দেখছি। এমন করতে করতে মাথা ঘুরে পড়ে গেলাম। আরুকে এভাবে পড়ে যেতে দেখে আরহাম সহ বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আরহাম দৌড়ে আরুর কাছে এসে হাঁটু গেড়ে বসে আরুর মাথা নিজের কোলে নিয়ে গালে হাত দিয়ে হালকা করে থাপড় দিয়ে বলে, এ আরও কি হয়েছে তোর? তাকা আমার দিকে। এই, আমি এসে গেছি। মেজবামি বলে উঠলেন, ঢং দেখে জান বাঁচে না। সবাই যখন ওর আসল সত্যটা জেনে গেছে, এখন ঢং করতে শুরু করেছে। আরহাম মায়ের উদ্দেশ্যে বলে, মায়া, তুই তো মেডিকেলে পড়ছিস, তুই একটু দেখ না ওকে। আমি দেখছি, তুমি টেনশন করো না, আমি টেনশন না করে কি করব বল? তো ওর এই অবস্থা। আমি দেখছি। বলেই মায়া আরুর পালস চেক করে। আরুর পালস খুব আস্তে চলছে। মায়া আরুর প্রেশার চেক করে দেখে প্রেশার অনেক কম। আর রিপোর্ট অনুযায়ী যেহেতু আরও প্রেগনেন্ট, এতে মায়া অনেক ভয় পেয়ে যায়। সে আরহামের উদ্দেশ্যে বলে, ভাই, আমার খুব টেনশন হচ্ছে, আর ওর অবস্থা ভালো না। ওর পালস রেট খুব আস্তে আস্তে চলছে, প্রেশারটাও অনেক কম। ওকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে যে কোনো সময় যে কিছু হতে পারে। মায়ার কথা শুনে আরহামের দুনিয়া থমকে গেছে। ওর কানে বাজছে আরুর অবস্থা ভালো না, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। ও তাড়াতাড়ি করে আরুকে কোলে তুলে বাইরে ছুটে যায়। বাড়ির সবাই একে অপরের সাথে আলাপ করে, কি দিন এলো রে, বিবাহিত আর এক বাচ্চার মাকে নিয়ে টানাটানি করে। একজন বলে, জানিস না, এর মাও বিয়ের দিন পালিয়ে গিয়েছিল, আর মেয়ে তো একা একা বিয়ে করে নিয়েছে। অপরজন বলে, আরও নামে সিমির ভাগের সব সম্পত্তি আছে, আর মিমি তো আরোকে পছন্দ করে না, ওই সম্পত্তির জন্য ভাইয়ের ছেলের সাথে জোর করে বিয়ে দিচ্ছিল। একজন বলে, আমারও তাই মনে হচ্ছে। এদিকে আরোর মেজমামির মাথায় টেনশনে ফেটে যাওয়ার উপক্রম। তিনি এত সুন্দর প্ল্যান করলেন, আরহাম সব ভেস্তে দিল। আর এ বজ্জাত আরোকে দেখো তো, আলাভোলা আর পেটে পেটে শয়তানি। সে যে বিয়ে করে নিয়েছে তিনি সেটা ঘুণাক্ষরেও টের পায়নি। তিনি রাগের চোটে রুমের জিনিসপত্র ভাঙচুর করছে। তার অতগুলো টাকা হাতছাড়া হয়ে গেল, এখন তার আরুকে খুন করতে ইচ্ছা করছে। তিনি প্ল্যান করে রাফির সাথে আরুর বিয়ের কথা তুললেন আরুর বড় মামা মামির কাছে। তিনি সকালবেলা আরুর বড় মামা মামির কাছে এসে বলে গেলেন, আমার কিছু কথা ছিল আপনাদের সাথে। আরুর বড় মামা মামি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে বলে উঠলেন, বলো কি বলবা। আমার ভাতিজা রাফি আরুকে পছন্দ করে। তোমার ভাতিজা রাফি আরুকে পছন্দ করে? পছন্দ করে, আর আরুকে বিয়ে করতে চায়। আরও রাফিকে বিয়ে করতে চায়। কথাটা শুনে আরিয়া বেগম চমকে উঠলেন। তার চোখের সামনে ২০ বছর আগের ঘটনা ভেসে ওঠে। এমন একদিনে ২০ বছর আগে মিমি এসে তার ভাইয়ের সাথে সিমির বিয়ের কথা বলেছিল। আরিফ হোসেনের মুখটা থমথমে হয়ে যায়। ২০ বছর আগে যে ভুল তিনি করেছিলেন তা এখনো তাকে কুড়ে কুড়ে খায়। আরুর দিকে তাকাতেই তার বুকের ভেতরে যন্ত্রণা অনুভব করে। তিনি বলে উঠলেন, আমি এ ব্যাপারে কিছু বলতে পারছি না। আর আরুর এখনো বয়স হয়নি, সে এখন একটা বাচ্চা মেয়ে, এখন তার বিয়ে দেওয়া ঠিক হবে না। আর এখানে আরুরও একটা মত আছে। আমি তো এখনই বিয়ে দিতে বলছি না, এখন কাবিন করে রেখে পরে আরুর 18 বছর বয়স হলে অনুষ্ঠান করে বিয়ে হবে। মিমির কথা শুনে আরিয়া বেগম বলে উঠলেন, আরুর এখন কোনো বিয়ে দিব না, ও অনেক ছোট। আর তোমার ভাইয়ের ছেলের সাথে তো কোনোভাবেই না। কেন? আমার ভাতিজা কোন অংশে কম যে আরুর সাথে তুমি বিয়ে দিবে না? আমি আর আরিফ এখন বর্তমানে আরুর অভিভাবক, তাই আরুর কবে কখন বিয়ে দিব সেটা আমাদের ব্যাপার। আমিও দেখবো তুমি কি করে রাফির সাথে আরুর বিয়ে আটকাও। কথাটা বলে তিনি তার রুমে চলে আসেন। এদিকে আরিফ আর আরিয়া ভাবছেন, মিমি যেহেতু একবার বলেছে আরুর সাথে রাফির বিয়ে দিতে, সে যা কিছু করতে পারে। আব্রাহামকে জানানো উচিত এ ব্যাপারে। তুমি একদম ঠিক বলেছ। দুপুরে আরিফ হোসেন আর আরিয়া বেগমের খাবারে অতিরিক্ত ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। তার জন্য বাড়িতে এত কিছু হয়ে যাচ্ছে, তাও তারা টের পাচ্ছেন না। হসপিটালে অরুকে অ্যাডমিট করানোর পর ডাক্তাররা আরুকে ভালো করে চেক আপ করে জানান, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। ডাক্তারের কথা শুনে আরহামের পুরো পৃথিবী থমকে গেছে। তার বুকের ভেতর যন্ত্রণা অনুভব হচ্ছে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পেশেন্টের অবস্থা ভালো না, আপনারা রিসেপশনে গিয়ে বাকি ফর্মালিটিস পূরণ করুন। পেশেন্টের হার্টে একটা রিং পরানো লাগবে, অনেকদিন যাবত তার এই প্রবলেম। আর আপনারা কি করে এমন একটা সময় তাকে মেন্টালি এত প্রেশার দিতে পারেন?
অতিরিক্ত টেনশনে তার হার্টে রক্ত সঞ্চালন করতে ভালোভাবে পারছে না। যে কোনো সময় কোনো কিছু একটা হতে পারে। আপনারা আল্লাহকে ডাকেন, এই মুহূর্তে তিনি একমাত্র রক্ষাকারী। আইসিইউর সামনে দাঁড়িয়ে ভেতরের দৃশ্য দেখে আরহাম থরথর করে কাঁপছে। ভেতরে 5 জন ডাক্তার ছোটাছুটি করছে। আরুর হার্টে রিং পরানো হয়েছে, কিন্তু তার শরীর অতিরিক্ত মাত্রায় দুর্বল থাকায় তার অবস্থা উন্নতির দিকে যাওয়ার বাদ দিয়ে অবনতির দিকে যাচ্ছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো আছে। সে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছে না, কেমন ছটফট করছে। তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে, তারপরও তার প্রেশার লো, স্বাভাবিক হচ্ছে না। এর ফলে আরুর খিঁচুনি উঠেছে। তার হার্টে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যেতে পারে, মানে সে মারাও যেতে পারে। বাইরে থেকে এমন দৃশ্য দেখে আরহামের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সে আরুর এই অবস্থা দেখতে পারছে না। তার ছোট্ট জানটার সাথে এত কেন খারাপ হয়? মানুষ বলে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে, তাহলে তার ছোট্ট জানটার সাথে কি এমন ভালোর জন্য মৃত্যুর সাথে এমন যন্ত্রণা সহ্য করতে হচ্ছে? সে নিজের চোখে নিজের ভালোবাসার মানুষটার এমন অবস্থা দেখে কিছুতেই ঠিক থাকতে পারছে না। পাখির কিচিরমিচির শব্দ ঘুম ভাঙে আরুর। চোখ হালকা খুলে মিটমিট করে তাকায় চারদিকে। অচেনা জায়গায় নিজেকে দেখে অনেকটা অবাক হয়ে যায়। ভালো করে চারিদিকে তাকিয়ে বুঝতে পারে এটা হসপিটাল। তার মাথায় চট করে আসে সে কেন হসপিটালে। তারপর এক এক করে তার সবকিছু মনে পড়ে। সে সাথে সাথে অস্থির হয়ে উঠেছে। তাকে বাঁচাতে মিথ্যা কথা বলেছিল আরহাম ভাইয়া। তাকে কে হসপিটালে নিয়ে এসেছে? তার বড় মামি কই? তাকে কেন দেখতে পাচ্ছি না? আরহাম রুমে ঢুকে আরও কেমন ছটফট করতে দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে রে তোর? এমন করছিস কেন? তোর বুকে কি ব্যথা হচ্ছে? আমি ডাক্তার ডাকবো কি? হঠাৎ কারো কণ্ঠস্বর শুনি সামনে তাকিয়ে দেখি আব্রাহাম ভাই আমার দিকে তাকিয়ে কেমন যেন অস্থির হয়ে জিজ্ঞেস করে কথাগুলো। তার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছি। কতদিন পর মানুষটাকে এভাবে আমার জন্য অস্থির হতে দেখলাম। কি হলো, কথা বলছিস না কেন? কোথায় কষ্ট হচ্ছে তোর, আমার বল। তার কথা শুনে আমার বুকের ভিতর অজানা সুখ সুখ অনুভূতি হচ্ছে, কিন্তু তারপরেই মনে পড়ে গেল সে অন্য কাউকে। আমি বললাম আমার কোনো সমস্যা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হচ্ছে না। জলদি জলদি তুই ভালো হয়ে যা। বড় মামা মামি কোথায়? মা বাবা রাস্তায় আসছে। আব্রাহামের কথা শুনে চোখটা বুজে মনে মনে বললাম, আল্লাহ তুমি আমার উপর রহম করো। তাকে যখন আমার করে পাঠাওনি তাহলে কেন তার প্রতি আমার অনুভূতি দিলে? আমার যখনই মনে হচ্ছে তাকে আমি পাবো না, কিন্তু অন্য কেউ তাকে পেয়ে যাবে। তাকে আমি ছুতে পারবো না, কিন্তু অন্য কেউ তাকে প্রতিনিয়ত ছবে। তার বুকে কখনো মাথা রেখে আমার সুখ দুঃখ প্রকাশ করতে পারবো না, কিন্তু অন্য কেউ তার সুখ দুঃখ প্রকাশ করবে। আমি শান্তি পাচ্ছি না। আরও চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আরহাম সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বুকের ভেতরও কষ্ট হচ্ছে। দুপুর 12টা। আরুর বড় মামি আরুকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। আরুর মামি আরুর গালে কপালে চুমু দিতে থাকেন ক্রমাগত। তিনি বলে উঠলেন, আমার ছোট পাখিটা কখন এত বড় হয়ে গেছে যে তার অসুস্থতা আমাকে বুঝতে না দিয়ে আমার সামনে হাসি খুশি থাকার অভিনয় করে। আমাকে তোর মায়ের স্থানে বসাতে পারিসনি, তাই না? সত্যি আজ আমি ব্যর্থ, তোর মা হয়ে উঠতে পারলাম না। এ 9 দিন আমাদের কি হালে কেটেছে তুই জানিস? বড় মামির কথা শুনে বলে উঠলাম, 9 দিন মানে? 9 দিন থেকে তুই অচেতন অবস্থায় পড়েছিলি। আমার গালে বড় মামি 2 হাত দিয়ে ধরে আমার মুখটা উপরে তুলে বললেন, তোর কি এমন কষ্ট হচ্ছে যেটা তুই আমাদের সাথে শেয়ার করছিস না? ভিতরে ভিতরে গুমড়ে মরছিস। আমাকে বলা যায় না মা, তোর এত কষ্ট কিসের? বড় মামির কথা শুনে আমার বুকের ভিতর ধকধক করে উঠলে মনে পড়ে গেল না পাওয়ার যন্ত্রণাটা, কাউকে নিজের করে পাওয়ার আক্ষেপ। বুকের ভিতর জ্বলে উঠল প্রিয় মানুষটাকে নিজের মনের কথা না বলতে পারার যন্ত্রণা। একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, জানো আমার কিসের এত কষ্ট? আমার প্রথম কষ্ট হচ্ছে আমি এতিম। আমার এই নিষ্ঠুর পৃথিবীতে মা বাবা একা করে রেখে চলে গেছে। তারা ভাবেনি আমার কথা, তাদের ছোট্ট পরিটা কিভাবে এই নিষ্ঠুর পৃথিবীতে একা একা বাঁচবে। দ্বিতীয়ত আমি গরিব ঘরের সন্তান। আমার বাবার তোমাদের মতো এত অর্থ সম্পদ ছিল না, তোমাদের মতো এত হাইফাই ভাবে জীবনযাপন করতো না, তোমাদের মতো প্রতি মাসে শপিং করতে যেতাম না, তোমাদের মতো এত প্রতিদিন ভালো ভালো খাবার খেতে পারতাম না। তাই বলি ভেবো না আমরা না খেয়ে থাকতাম। আমরাও খেতাম রেস্টুরেন্টে, সপ্তাহে একদিন বাবা মা আর আমি। প্রতি মাসে শপিং না করলেও 4-5 মাস পর আমরাও শপিং করতাম। তোমাদের মতো এত দামি দামি ব্র্যান্ডের ড্রেস না কিনতে পারলেও অন্তত মোটামুটি দামি ড্রেস কিনতাম।
আমার সেই গরিব ঘরেই আমি ছিলাম রাজকন্যা, আর এ বাড়িতে আসার পরে হয়ে গেলাম রাস্তার মেয়ে। আমাকে সাথে নিলে কিছু কিছু মানুষের ইগোতে বাঁধে, আমাকে তাদের সোসাইটির সাথে যায় না। আমাকে তাদের সাথে কোথাও নিয়ে গেলে তাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাদের সোসাইটিতে একজন রাস্তার মেয়ের সাথে একটা ধনী পরিবারের যায় না। ছোটবেলা থেকে শুনে আসছি আমি এতিম, আমার কেউ নেই। আমাকে প্রতিটা পদে পদে বুঝিয়ে দেওয়া হয়েছে আমি এতিম, আমি রাস্তার মেয়ে। আমাকে তাদের সাথে যায় না, তারা আকাশের চাঁদ আর আমি মাটিতে থাকা বামুন। একটা কথা প্রচলিত আছে, যার বাবার যেমন ইনকাম সেই অনুযায়ী চাচা চাচি ফুপা ফুপি মামা মামি খালা খালুর ভালোবাসা। আমার বাবার টাকা ছিল না, তাই আমাকে কেউ তোমরা দুজন ছাড়া আর বাকিরা কেউ আপন করে নেয়নি। আর দেখো নুসরাত আপু রাহাত ভাইয়াকে, তারা যেমন মামার বাড়ি থেকে এত এত ভালোবাসা এত এত আদর যত্ন পায়, তোমরা ভেবো না আমি হিংসা করি। আমার না তখন খুব কষ্ট হয়। আচ্ছা আমি খুব খারাপ না মামি? তাই আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গেছে, আমি খুব খারাপ তাই না? আমার জন্য তোমাদের অনেক অসুবিধা হয়। আমার মতো উটকো ঝামেলাকে পালতে অনেক টাকা নষ্ট হয়। কি করব বলো, এই উটকো ঝামেলা যে কোথাও যাওয়ার জায়গা নেই। এই পুরো পৃথিবীতে তো আমি একা, কার কাছে যাব বলো? বলেই হাসতে শুরু করলাম। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের সামনে হাসি খুশি থাকা মেয়েটার ভেতরের কষ্টগুলোর কথা শুনি আরিয়া বেগম হু হু করে কেঁদে উঠল আরুকে জড়িয়ে ধরে। তার এই পিচ্চি আরু ভেতরে ভেতরে এত কষ্ট নিয়েও তাকে কিছুই বুঝতে দেয়নি। তার ভেতরে যন্ত্রণাটা, এতটুকু মেয়ে কিভাবে সহ্য করেছে এসব। আরু হাসি থামিয়ে বলে, আরো কিছুদিন পালবে গো আমায়, আমার যে যাওয়ার জায়গা নেই, না হলে তো কবেই চলে যেতাম। বলেই আমি হাসতে থাকি। হাসতে হাসতে আবার বলি, তোমরা জানো পৃথিবী কত নিষ্ঠুর, তা আমি 6 বছর বয়সে উপলব্ধি করতে পারি যখন বড় মামি তুমি তোমার বাবার বাড়িতে যাও তখন। তুমি না থাকায় আমাকে 2 দিন না খেয়ে থাকতে হয়েছিল। বাড়িতে এত এত খাবার ছিল, কিন্তু আমার ভাগ্যে জোটেনি এক চিমটিও। টানা 2 দিন পানি খেয়ে ক্ষুধার জ্বালা মেটাতাম। তখন হাড়ে হাড়ে বুঝতে পারি আমার মতো এতিমদের এই পৃথিবীতে টিকে থাকা সহজ না। সবাই অবাক হয়ে যায় কথাটা শুনি, কারণ 10 বছর আগের ঘটনা। বড় মামি তোমরা কোথায় যাচ্ছ? তোকে বলতে হবে কোথায় যাব না যাব। আমাকে সাথে নিবে না তোমার? এদিকে আরহাম আরুর উপস্থিতিতে বিরক্তি অনুভব করছে। হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। ওর জন্য তার মা বাবা তাকে সময় দিচ্ছে না। ওর মা সবসময় ওর সাথে সাথে থাকছে। আরহাম বলে ওঠে, তোকে কোথাও নিয়ে যাব না। কেন? গেলে কি হবে ভাইয়া? এই রাস্তার মেয়ে, কে তোর ভাই? আমি তোর ভাই না। এতক্ষণ ফোনে কথা বলছিল আরুর বড় মামি তার ভাইয়ের সাথে। তার মা অনেক অসুস্থ, তাই তাকে দেখতে যাবেন। এতক্ষণ কথা বলায় ব্যস্ত ছিলেন তিনি, তাই আরহাম আর আরুর কথা শুনতে পায়নি। মা, এই মেয়েটাকে আমাদের সাথে নিবা না? ওরে দেখতে ইচ্ছে করে না আমার। ওকে সাথে নিলে কিন্তু আমি যাব না। এদিকে আরু আরহামের বড় মামিকে দেখছেন। তার মায়ের কথা মনে পড়ে গেল। তার চোখে পানি টলমল করছে। এদিকে বিপাকে পড়েছে আরুর বড় মামি। কার কথা শুনবেন তিনি? এদিকে আরুকে একা রেখে যেতে পারছেন না, আবার নিয়েও যেতে পারছেন না। তিনি তো জানেন তার ছেলে অনেক রাগী, আর একবার যখন সে বলেছে সে আরুকে সাথে নিয়ে যাবে না, মানে নেবে না, আর ওকে নিয়ে গেলে সে যাবে না। এদিকে তার অসুস্থ মা বারবার আরহামকে দেখতে চাইছে। কি করবে সে বুঝতে পারছে না। অতঃপর তিনি অনেক চিন্তাভাবনা করে আরুকে মেজমামির কাছে রেখে যাবেন। তিনি মিমিকে বললেন, আব্রাহাম আরুকে সাথে নিতে দিচ্ছে না, তুমি একদিন রাখো প্লিজ। মেজ মামি মনে মনে শয়তানি বুদ্ধি করে ফেললেন। তিনি রাজি হয়ে যান আরুকে তার কাছে রাখতে। এদিকে আরও এই আশা আছে তাকে অন্তত নিয়ে যাবে তারা। কিন্তু যখন বড় মামি তাকে বলে, আরু মা তুমি থাকো এখানে, আমি কাল চলে আসব। তুমি একদম ভয় পাবা না, তোমার মেজো মামি আছে, তুমি তার কাছে থাকো। ছোট্ট আরও তখন বুঝতে পারে তাকে তারা নিয়ে যাবে না। সে কিছু বলে না, তাদের সাথে যাওয়ায় এক দৃষ্টিতে তাকিয়ে দেখে। দুপুরে অনেক রান্নার আয়োজন করেছে মিমি। তার বাবার বাড়ির লোকজন আসবে, তাই সবাই আসার আগে তিনি আরও রুমের বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়, যাতে সে রুম থেকে বের হতে না পারে। এদিকে মন খারাপ করে বসে আছে আরু। কতদিন হয়ে গেল তার এখানে আসা, তাও কেউ তাকে বেড়াতে নিয়ে যায় না। সে তো প্রতিদিন সকালে বাবার সাথে হাঁটতে যেত বাইরে, কিন্তু এ বাড়িতে আসার পর আর এই বাড়ি থেকে বের হওয়া হয়নি তার। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে পুরো ঘর অন্ধকার। বাথরুমের লাইট জ্বালানো আছে বলে রুমটা কিছুটা অন্ধকার দূর হয়ে হালকাভাবে দেখা যাচ্ছে। সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে সুইচবোর্ডের কাছে গিয়ে লাইট জ্বালায়। তার অনেক ক্ষুধা লেগেছে। সকালে নাস্তা খাওয়ার পর আর কিছুই তার পেটে যায়নি।
সে আস্তে আস্তে দরজার কাছে এসে দাঁড়ায়, দরজা খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না। সে কি করবে বুঝে উঠতে পারছে না। সে জোরে জোরে চিৎকার করে কান্না করতে শুরু করে। তার ছোট ছোট হাত দিয়ে দরজা ধাক্কা দিতে দিতে বলে, দরজা খুলো, আমার খিদে পেয়েছে, দরজা খোলো। অনেক কান্নাকাটি করে আর দরজা ধাক্কা দেওয়ার পরও যখন কেউ দরজা খোলে না, এদিকে ক্ষুধার জ্বালায় সে ওয়াশরুমে ট্যাপের পানি খেতে শুরু করে, আবার দরজা ধাক্কা দেয়। কেউ আওয়াজ শুনে তার কাছে আসে না। এইভাবেই 2 দিন পানি খেয়ে থাকে। তার শরীর একদম নিস্তেজ হয়ে পড়ে যায়। তার উঠে দাঁড়ানোর শক্তি নেই। সে কান্না করতে পারছে না, সে শক্তিও তার মধ্যে নেই। আরুর বড় মামি আসার কিছুক্ষণ আগে আরুর মেজো মামি গিয়ে আরুর রুমের দরজা খুলে দেয়। আরুর বড় মামি এসে দেখেন আরু ঘুমাচ্ছে। তিনি তার মাথায় হাত বোলাতে চমকে ওঠেন। আরুর গায়ে অনেক জ্বর। তিনি ঘুম থেকে তুলে আরুকে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দেন। আগের কথাগুলো শুনে সবাই হতভম্ব। এদিকে আরহাম অনুশোচনায় ভুগছে। কতগুলো ভুল সে করেছে, তার জন্য নিষ্পাপ মেয়েটা এত কষ্ট ভোগ করেছে। সেদিন সন্ধ্যায় আরুকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়। আরুর এ খবর শুনে আহিত প্রায় পাগল। সে প্রতিদিন হসপিটালে গিয়ে আরুকে দেখে আসত। আজ বাসায় নিয়ে আসার জন্য সে তার বাড়িতে আসছে। আসিফ, আহি আর আহির আম্মুকে দেখতে আসছে। আহির আম্মু তো আরুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। তার প্রাণপ্রিয় বান্ধবীর মেয়ের এমন পরিস্থিতি শুনে সে অনেক ভেঙে পড়েন ভেতরে ভেতরে। সুস্থ সবল মেয়েটা তার বাড়ি থেকে এলো আর বাড়িতে এসে এমন কাণ্ড ঘটবে ঘুণাক্ষরেও টের পায়নি। পেলে তিনি কখনো আসতে দিতেন না আরুকে। আসিফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরুর মায়াবী মুখের দিকে, আর আহি তো রাগে ফুঁসছে। এদিকে আরহাম একবার আসিফ তো আরেকবার আরুর দিকে তাকায়। আরু আহির সাথে কথা বলছে আর আসিফ আরুকে দেখছে। এসব দেখে আরহামের মাথা গরম হয়ে যায়। তার পছন্দের মানুষটার দিকে কেউ প্রেম প্রেম নজরে তাকালে তার কি মাথা ঠিক থাকে? হঠাৎ করে আরহাম বলে ওঠে, তা ফেমাস রাইটার আসমানি ওরফে আরু, আপনার কি ওষুধ খাওয়ার টাইম হয়নি? আরহামের কথা শুনে আরুর বুক ধুকপুক করতে থাকে। সে ভাবছে আরহাম কিভাবে জানলেন সে আসমানি ওরফে আরু। কি? আমি কিভাবে জানলাম? তাই তো। এটা শুনে আরো অবাক হয় আরু। আপনি কিভাবে জানলেন আমি আসমানি ওরফে আরু? আরে গাধি, তোর সেদিনের লাইভটা দেখেই বুঝতে পারছি। তোর ভয়েস আমি খুব ভালো করেই চিনি। আরু, তোর কাছে একটা জিনিস চাই। হঠাৎ আব্রাহাম ভাইয়ের কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। তিনি আবার কি চাই আমার কাছে, তাই বললাম, কি চাই আপনার আমার কাছে? আমার জানা মতে তো কিছু দেওয়ার মতো নেই আমার। কে বললো নেই কিছু দেওয়ার মতো? কি আছে আমার? আমার তুমিটাকে চাই। আমার বুকের ভিতর লুকিয়ে রাখতে চাই তোকে, যাতে কেউ তোকে আমার থেকে আলাদা করতে না পারে। আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সেগুলো কি বলছেন? তার কথা শুনে আমার বুকের ভিতর ধকধক করে উঠলো। খুশিতে আমার মনের পাখিটা আকাশে উঠতে থাকে। কিন্তু হঠাৎ আসে আব্রাহাম ভাইয়া অন্য কাউকে ভালোবাসি কথাটা মনে আসতেই আমি কাপা কাপা গলায় বললাম, কি হয়েছে আপনার? কিসব বলছেন? আমি ঠিকই বলছি। আপনার তো জিএফ আছে। তুই আমার জিএফ পেলি কোথায়? কেন? সেদিন তো বললেন। আরে বোকা, সেদিন কবে? সেদিন রাতে খাবার টেবিলে বসে বললেন না আপনার পছন্দের মানুষ আছে। বলেছি তো। তাহলে আমাকে কি বলছেন এগুলো? যা সত্যি তাই বললাম। কিসের সত্যি আমাকে বলছেন কেন? আপনার পছন্দের মানুষকে বলেন গিয়ে। আমি তো আমার পছন্দের মানুষকে বললাম। কই আপনার পছন্দের মানুষকে বললেন? আপনি তো আমাকে বললেন। তোকে গাধি কি আর এমনি এমনি বলি? আরহামের কথা শুনে আরো অনেক রেগে যায়। তখন থেকে আরহাম তাকে গাধি বলছে। তার ইচ্ছা করছে এক ঘুষি মেরে আরহামের নাক ফাটিয়ে দিতে, কিন্তু আফসোস সেটা সে কখনোই করতে পারবে না। एक बात कहूँ तुझसे, तू पास है जो मेरे, सीने से तेरे सर को लगा के सुनती मैं रहूं नाम अपना, सीने से तेरे सर को लगा के सुनती मैं रहूं नाम अपना। আরহাম আরুকে উদ্দেশ্য করে গানটা গায়। কেটে গেছে 2 মাস, এখন ফেব্রুয়ারি মাস চলছে। হালকা হালকা শীত লাগছে সবার। আরুর এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। কাল বইমেলা 21 ফেব্রুয়ারি, আর কাল বইমেলাতে আরও যাবে। এই 2 মাসে অনেক পরিবর্তন এসেছে আরহামের মধ্যে। সে আর আরুর সাথে খারাপ ব্যবহার করে না, আরুর সাথে মেশার চেষ্টা করে, আরুকে অনেক কেয়ার করে। কিন্তু এই কেয়ার করা দেখে আরুর ভেতরটা জ্বলে যায়। তার প্রতি আরহামের এত কেয়ার করা দেখে মনে পড়ে এই মানুষটাকে সে এত চেয়েও পেল না, অন্যদিকে কেউ না চেয়েও পেয়ে যাবে। এত কেয়ার ওই মেয়েটা পাবে।
তার শখের পুরুষের শরীরে অন্য কারো শরীর মিশে থাকবে, তার ভালোবাসার মানুষটার পাশে অন্য কেউ মিশে থাকবে। সে কি করে সহ্য করবে এসব? কাল রাতে ছাদে আরহামের কথা শুনে আরুর কেমন লাগছে। রাত 11টা বেজে 12 মিনিট। আরিফ হোসেন কেমন হাঁসফাঁস করছেন। তিনি আরহাম আর আরুকে ডেকে পাঠান তার রুমে। আরু আর আরহাম আসতেই আরিফ হোসেন আরুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, পারলে আমাকে মাফ করে দিস রে মা। কোথাও না কোথাও আমি দায়ী তোর এই অবস্থার জন্য। আমার কানে একটা কথাই বাজে, হারিয়ে গেলে খুঁজবি না তো? আমার কলিজার টুকরা তার বড় ভাইয়ের উপর আকাশ সমান কষ্ট আর অভিমান নিয়ে আমাকে কথাটা বলেছিল। আমি তার কথাটা আমলে নিইনি। তখন যদি বুঝতাম আমার বোন আর আমার কাছে ফিরবে না, আমার জীবন থেকে এতটা দূরে সরে যাবে, আমি ভাবতেই পারি নাই। আগে যদি ভাবতাম তাহলে তোর মা আমার উপর অভিমান নিয়ে চলে যেত না। আমি ভাই হতে ব্যর্থ। কথাটা বলেই তিনি কেঁদে ফেললেন। তার ভুলের জন্য তার ছোট বোন তার থেকে আলাদা হয়ে গেল। তিনি যদি ঠান্ডা মাথায় ভাবতেন, সে ছেলেটার সাথে কথা বলতেন, তার বোনের ভালোবাসাটা মেনে নিতেন, তাহলে তো এত কিছু হতো না। তিনি সহজেই ভালোবেসে বিয়ে করেছিলেন। তাহলে তার বোনের বেলায় এমন করলেন কেন? একসময় কান্না থামিয়ে বলল, তোর কি আমার উপর ভরসা আছে? এতটুকু বিশ্বাস রাখ, আমি যা করব তোদের ভালোর জন্য। কথাটা বলে আরহাম আর আরুর দিকে তাকিয়ে থাকেন। আরও একটু নড়ে বসে বলে, আমি জানি তোমরা যা করবে আমার ভালোর জন্য। আমি চাই তোকে আব্রাহামের বউ করতে। কথাটা শুনে আমার মাথা ঘুরছে। বড় মামা এসব কি বলছে? আব্রাহাম ভাইয়ের সাথে বিয়ে, তাও আবার আমার? এটা কিভাবেই সম্ভব? আব্রাহাম ভাইয়ের দিকে তাকাতে দেখি তিনি আমার দিকে তাকিয়ে আছেন। আমি তাকাতেই চোখাচোখি হয়ে গেল। আব্রাহাম, তোমার কি কোনো আপত্তি আছে আরুকে বিয়ে করতে? না, আমার কোনো আপত্তি নেই আরুকে বিয়ে করতে। আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমি চমকে উঠি। আব্রাহাম ভাইয়া আমাকে বিয়ে করতে রাজি? আমি কি স্বপ্নে দেখছি? এতক্ষণ বড় মামি আমাদের কথা শুনছিলেন, এবার বড় মামি বললেন, আরু, তোর কি কোনো আপত্তি আছে? থাকলে বল, কেউ কিছু বলবে না তোকে। আমার কোনো আপত্তি নেই। তোমরা যখন আমার ভালোর জন্য বিয়ে দিতে চাচ্ছ, এতে আমার কোনো আপত্তি নেই। আরুর কথা শুনে আরহাম বলে ওঠে, বিয়ে আজ এক্ষুনি হবে। কথা শুনে আমি চমকে যাই। এখন বিয়ে, তাও এত রাতে? এত রাতে বিয়ে করবা? কাজী কোথায় পাওয়া? আরিফ হোসেনের কথা শুনে আরহাম মুচকি হেসে বলল, সব ঠিক করে রাখা আছে, তুমি শুধু পারমিশন দাও। ওকে, তুই কাজে নিয়ে আয়। কথাটা শেষ হওয়ার আগেই কাজী, নীরব আর আফিফ এরা রুমে প্রবেশ করে। এদের দেখে সবাই চমকে যায়। মনে হচ্ছে আরও স্বপ্ন দেখছে। কি রে, এভাবে কি দেখছিস? আপনাকে। আমাকে দেখার কি আছে? আপনি কেন আমাকে বিয়ে করলেন? আমার ইচ্ছা তাই বিয়ে করেছি। কিন্তু আপনি তো অন্য কাউকে ভালোবাসেন, তাহলে আমাকে কেন বিয়ে করলেন? আমার প্রতি দয়া দেখিয়ে আমাকে বিয়ে করলেন? আরহামের মেজাজ খারাপ হয়ে গেল এই মেয়েটার ফালতু কথা শুনে। এই মেয়েকে কিভাবে বোঝাবে সে তাকে কতটা চায়? ভুল তো তারই, আর তাকে শুধরাতে হবে। আরহাম আরও সামনে গিয়ে বলল, শুনেছি বিয়ের রাতে বউ ঘোমটা দিয়ে বসে থাকে আর বর এলে তাকে সালাম দেয়, আর তুই? তাই তো, আমি তো আর তাকে সালাম দিইনি, তাড়াতাড়ি করেই সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন না, আপনি কেন আপনার পছন্দের মানুষকে বিয়ে না করে আমাকে বিয়ে করলেন? কে বলল আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করিনি? তার মানে আপনি এর আগেও বিয়ে করেছেন? তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলেন? কাপা কাপা কণ্ঠে বলে উঠলাম। আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। কে সেই নারী? আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি, আর আমার সে ভালোবাসার মানুষটা হচ্ছে তুমি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ওনার দিকে। কি বলেন তিনি? আমি তার পছন্দের মানুষ? আমি তার ভালোবাসার মানুষটি? সত্যি বলছে নাকি মিথ্যা? সত্যি বলছেন নাকি মজা করছেন? তোর কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। মানুষটা এত সুন্দর কেন? কালো রঙের শার্ট আর ছাই কালারের ট্রাউজার পরে আছে। মানুষটাই পরে তাকে তাতেই সৌন্দর্য লাগে। আমার দেখা পৃথিবীতে সবচেয়ে সুদর্শন পুরুষ হলো আব্রাহাম ভাইয়া। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে বলল, আর কত চোখ দিয়ে গিলে খাবি? তার কথা শুনে আমি হকচকিয়ে গেলাম। বললাম, কি বলছেন? তুই কি দিন দিন বয়রা হয়ে যাচ্ছিস নাকি? আমি বয়রা হতে যাব কেন আব্রাহাম ভাইয়া? কি বললি তুই? এবার আপনি কি বয়রা হচ্ছেন নাকি? থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিব। কয়েকদিন থেকে দেখছি তুই আমাকে ভয় পাচ্ছিস না, আবার আমার মুখে মুখে কথা বলিস। আপনি বাঘ না ভালুক যে ভয় পাবো? মনে মনে ঠিকই ভয় পাচ্ছি তাকে। তাই নাকি? আরহাম এক দৃষ্টিতে আরুকে দেখছে। এই তো পিচ্ছি আরু এই বাড়িতে আসলো। আসার কিছুদিন পর আরহামের স্কুল ড্রেসে সে সর্দি মুছে।
তারপর থেকে তাকে দেখলেই তার মেজাজ গরম হতো। খেতে বসে আগে আম্মু আরহামকে খাইয়ে দিত, আরু আসার পর থেকে তাকেই খাইয়ে দিত। আরুকে দেখলে কেমন যেন একটা বিরক্তি এসে ভর করত। সময়ের সাথে সাথে তা কেটে গেল। ছোট্ট আরও বড় হতে থাকলো। আরুকে দেখলে তার নিজের কেমন যেন একটা অনুভূতি হয়। আর আরু যে নজর করা সুন্দরী, তাকে দেখলে যে কোনো পুরুষের রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। রাফির নজর আরুর ওপর পড়তেই আরহাম তা বুঝতে পারে। সে তার জন্য আরুকে শপিং মলে নিয়ে যেতে রাজি হয়নি। একটা ছেলে হয়ে আরেকটা ছেলের চোখের ভাষা ভালো করে বুঝতে পারে। যেমন আরহামও বুঝতে পেরেছিল রাফির নজর ঠিক না, তাই আরুকে নুসরাতের এঙ্গেজমেন্ট পার্টিতে যেতে নিষেধ করেছিল। কিন্তু আরহামের কথা না শুনে বরং সে আরো সেজে পার্টিতে যায়। তাই সব ছেলের নজর আরুর উপর পড়ে। আরহামের মাথা গরম হয়ে যায় এসব দেখে। তার মধ্যে কয়েকজন ছেলের কথা শুনে আরহামের মাথা আরো গরম হয়ে যায়। কয়েকজন ছেলে আরুকে নিয়ে বাজে মন্তব্য করছে। এরকম কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আরুকে এসে মারে। আর বৃষ্টির সময় জানালা দিয়ে হাত বের করে গান গাইছিল আরু। আর পাশের বিল্ডিং এর একটা ছেলে আরুকে দেখছিল। আরু যখন গান গাইছিল তখন ব্যালকনি থেকে আরহাম পুরো গানটা শোনে। হঠাৎ খেয়াল করে সামনের বিল্ডিং এর একটা ছেলে আরুর দিকে তাকিয়ে আছে। এটা দেখে তার অনেক রাগ ওঠে। সে আরুকে রুমে নিয়ে গিয়ে অনেক কথা শোনায়। আরু, একবার শাড়ি পরবি? এখন রাত 2:30 বাজে, এখন শাড়ি পরবো? এখন। আরু শাড়ি পরে যখন আরহামের সামনে আসে, আরহাম মুগ্ধ চোখে আরুকে দেখে। এভাবেই কি দেখছেন আপনি? তোকে দেখছি। কেন? ভালোবাসি। আরহামের কথা শুনে অবাক হয়ে যায় আরু। আরহাম নিজের মুখে স্বীকার করলো তাকে অনেক ভালোবাসে। আরু বলে ওঠে, কই বললেন না তো, আপনি কিভাবে বুঝলেন আমি রাইটার আসমানি? আরে বুদ্ধু, তুই আর রাহি একসময় গল্প লেখা নিয়ে কথা বলছিলি, তখন শুনেছি। আর সেদিন লাইভে তোর গান শুনে শিওর হয়ে যাই তুই আসমানি ওরফে আরু। আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমি অবাক হয়ে যাই। শোন আরু, তুই আমাকে খুব খারাপ মানুষ ভাবিস, তাই না? এগুলো কি বলছেন? ঠিকই বলছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি না? কি করব বলো? তোমার আশেপাশে অন্য কোনো ছেলেকে দেখলে আমার সহ্য হয় না। নুসরাতের এঙ্গেজমেন্টের দিন তোমাকে সবাই দেখছিল, তোমার রূপের প্রশংসা করছিল। আমার সেটা সহ্য হয় না। আমার কলিজা পাখিকে কেন অন্য কেউ দেখবে? আমি খুব সরি জান, তোকে আর কোনো কষ্ট দিব না। তোকে বুকের ভিতর লুকিয়ে রাখবো। বলে আরুকে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। আরহামের বুক চিপটি করে আছে আরু। তাকে লুকিয়ে লুকিয়ে এত ভালোবাসত আরহাম সে বুঝতেই পারেনি। আরহাম আরুর মুখটা সামান্য তুলে বলে, জান, মে আই? বলে ভুবন ভুলনো হাসি দেয়। আরহামের কথাটা শুনে আরুর বুক ধুকপুক করে উঠল। তার হাসি দেখে লজ্জা পেয়ে আরহামের বুকে মাথা রাখে। আরহাম তার উত্তর পেয়ে আরুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এলোপাথারেই চুমু খেতে লাগলো। আরহামের এলোমেলো স্পর্শে আরুর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আরুর এমন কাঁপাকাঁপি দেখে আরহাম আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। আরুকে নিজের সুখের রাজ্যে নিয়ে ভ্রমণ করে। গভীর রাতে দুইজন মানুষের এত ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়। সকাল সকাল মুখে পানি পড়ায় চোখ মুখ কুচকে যায় আপনা আপনি। আরহাম তাকিয়ে দেখে আরু আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। আরুর ভেজা চুল থেকে পানি গড়িয়ে জামার পেছন দিক দিয়ে ভিজে গেছে। ভেজা চুলে পেছন থেকে দেখে আরহামের নেশা লেগে যায়। সে বিছানা থেকে নেমে পেছন থেকে আরুকে জড়িয়ে ধরে। হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরায় আরু চমকে যায়। আয়নার দিকে তাকিয়ে দেখে আরহাম পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আছে। আরু বলে, গোসল করা বাদ দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছেন কেন? আমি আমার বউকে জড়িয়ে ধরে আছি, তাতে তোর কি? আমার কি মানে? মানে আমি আমার বউকে জড়িয়ে ধরে আছি, তোকে তো জড়িয়ে ধরিনি। আমাকেই তো জড়িয়ে ধরে আছেন। তো কি হয়েছে আগে বল। আমাকে রেখে কেন আগে একা একা গোসল করলি? তো কি করব, আপনাকে অনেকক্ষণ ধরে রাখছিলাম, আপনিই তো উঠছিলেন না। আর আমায় আজ বইমেলায় যাওয়ার কথা, তাই তাড়াতাড়ি শাওয়ার নিলাম। এত সকালে শাওয়ার নিতে ইচ্ছে করে না জান? এখন সকাল, আপনার মাথা ঠিক আছে তো? কেন, আমার মাথা কেন ঠিক থাকবে না? মাথা যদি ঠিক থাকতো তাহলে বেলা 12টাকেই সকালবেলা বলতে না। কি 12টা বেজে গেছে? জনাব, কথাটা বলি আব্রাহামের হাত ছাড়িয়ে সামনে ঘুরে তার গলা জড়িয়ে ধরি, সেও আমার কোমর জড়িয়ে ধরে। জান, তুমি আমারে রাইখা একা একা গোসল করছো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি শুনি? তোমাকে আমার সাথে আবার শাওয়ার নিতে হবে। বলেই আরুকে টেনে নিয়ে ওয়াশরুমে যায়। শাওয়ার অন করতেই আরো চিৎকার করতে শুরু করে দেয়। সে মনে করছে আরহাম তার সাথে মজা করছে, কিন্তু সত্যি সত্যি তার সাথে শাওয়ার নিতে হবে ভেবেই লজ্জায় লাল হয়ে যায় আরু।
আরুকে লজ্জা পেতে দেখে আরহাম আরুকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করে বলে, কাল রাতে এত কিছু করলাম লজ্জা ভাঙানোর জন্য, এখন দেখি আমার জানের লজ্জা এখনো যায়নি। আরহামের কথা শুনে আরও আরো লজ্জা পেয়ে আরহামের বুকে মুখ লুকায়। আরহাম আরুর এত লজ্জা দেখে আবারও আগের মতন আরুর কানে মুখ লাগিয়ে ফিসফিস করে বলে ওঠে। কাল যেহেতু লজ্জা ভাঙাতে পারিনি, তাহলে আজ ভাঙাই। বলেই আরুকে আদর করতে শুরু করে। আরু আর আরহাম বইমেলায় এসেছে। আরু এই প্রথম বইমেলায় এসে মুগ্ধ হয়ে দেখছে চারদিকে। শত শত মানুষ ভিড় করেছে এই বইমেলায়। কেউ কেউ তাদের পছন্দ মতন বই কিনছে, আবার কেউ কেউ তার ভালোবাসার মানুষটাকে বইমেলায় ঘুরতে নিয়ে আসে। আরহাম আরুর হাতটা আরো শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আরু আজ নিজেকে খুব সুখী মানুষ মনে হচ্ছে। তার আগে ইচ্ছা হতো আরহামের সাথে বইমেলায় ঘুরতে যেতে। আজ তা পূরণ হলো। নিজের বরাদ্দকৃত দোকানে গিয়ে দাঁড়াতেই সে চমকে যায়। তার লেখা বই কেনার জন্য লাইন ধরে অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন আরুকে চোখ টিপ দিয়ে ধরে। আরু প্রথম ভয় পেয়ে যায়, পরে বুঝতে পারে এটা আর কেউই না, আহি। তাই আরু আহিকে উদ্দেশ্য করে বলে, আমি জানি তুই আমার চোখ ধরে আছিস। চোখ ছেড়ে সামনে এসে বলে, এইবার তুই কিভাবে বুঝে যাস আমি তোর চোখ ধরি? তুই ছাড়া আর কে আছে আমার যে আমার চোখ ধরবে? তাই বুঝতে পারি তুই আমার চোখ ধরেছিস। কথাটা বলেই দুজন খিলখিল করে হেসে উঠল। হাসি থামিয়ে আরহামের দিকে তাকিয়ে বলে উঠল, আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি? আমিও ভালো আছি। এটা কিন্তু ঠিক হলো না। কি ঠিক হলো না? আমি কত শত আশা করে রেখেছিলাম আবার বিয়েতে অনেক মজা করব, কিন্তু আমি দুইটাই কিছুই করতে পারলাম না। খুব সরি গো শালিকা আমার। আরহামের কথা শুনে আরু আর আহি হাসতে লাগে। আরু কাল বিয়ের আগে আহিকে জানিয়ে দেয়। বিয়ে পড়ানোর সময় আহি ভিডিও কলে সব দেখেছিল। পুরোটা সন্ধ্যা আরু আর আরহাম বইমেলায় ঘোরাঘুরি করে সময় কাটায়। বাড়িতে ঢুকতেই মেজবামের সাথে দেখা। তিনি আরহামের সামনে দাঁড়িয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার নামে মামলা করেছো? সাহসের কি দেখলেন আপনি? আপনি কি ভেবেছিলেন আমার বাবা মাকে ঘুমের ওষুধ খাইয়ে আরুকে জোর করে আপনার ভাতিজার সাথে বিয়ে দিতে? আবার আমার ফুপিকে মারার জন্য আপনি বাসের অ্যাক্সিডেন্ট করান। আপনার দিকে তাকাতেও আমার ঘেন্না করে। মানুষ কতটা নিকৃষ্ট হলে একজন মানুষকে খুন করার জন্য এত নিরীহ মানুষদেরও মেরে ফেলে। আরহামের কথাটা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। মিমি আরহামের কথাটা শুনে অনেক ভয় পেয়ে যায়। তার সত্যিটা এভাবে সামনে চলে আসবে সে ভাবতেও পারেনি। ভয় তার চোখ মুখে ফুটে উঠেছে। আরহাম আবারও বলে, আপনি নিশ্চয়ই ভাবছেন আমি কিভাবে এসব জানলাম। আপনাকে কয়েকদিন আগে আমি ফোনে কথা বলতে শুনেছি, আপনি কাউকে বলছিলেন। সিমিকে তো প্ল্যান করে মেরে দিয়েছিলাম যাতে এই সম্পত্তি আমি নিজের করতে পারি। এর জন্য বিনা দোষে ওই বাসের লোকগুলো মরতে হলো। আর এখন এ আপদ আরো ঘাড়ে জুটেছে। একে রাস্তা থেকে সরালে আমার রাস্তা একদম ক্লিয়ার। বলেই আপনি হাসা শুরু করেন। পেছন থেকে আমি সব রেকর্ড করে রাখি আর পুলিশ স্টেশনে গিয়ে ভিডিওটি দেখাই আর আপনার নামে মামলা করে আসি। আরহামের কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। তার পাশাপাশি সবাই ঘৃণার চোখে দেখছে মিমিকে। সামান্য সম্পত্তির জন্য তার আদরের ছোট বোনকে মেরে ফেলল। কথাটা শুনেই আরুর মেজ মামা মিমির গালে এলোপাথাড়ে চট থাপ্পড় মেরে চলেছেন। তিনি বলে উঠলেন, তোকে আমি তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। মিমি বেগম তালাকের কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। পুলিশ এসে মিমিকে টানতে টানতে নিয়ে যায়। আরহাম আগেই পুলিশ ডেকেছিল। আরও ডুকরে কেঁদে ওঠে। সামান্য সম্পত্তির জন্য ওর মাকে মেরে ফেলল কথাটা মনে হতেই তার বুক ভারী হয়ে আসে। আরহাম আরুকে কোলে তুলে রুমে নিয়ে আসে। আরু তখনও কেঁদে চলেছে। আরুর কান্না আরহামের সহ্য হচ্ছে না। সে আরুকে জড়িয়ে ধরে ঘাড়ে এলোপাথাড়ে চুমু খেতে শুরু করে। আরহামের এমন কাণ্ডে অটোমেটিক আরুর কান্না বন্ধ হয়ে যায়। আরহাম আরুর কানের কাছে মুখ এনে বলে, ওহে বউ, তোমার কাজল কালো চোখে কান্না মানায় না। আরু শক্ত করে জড়িয়ে ধরে আরহামকে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। এদিকে আরহাম আরুকে পাজা কোলে করে তুলে বিছানায় শুইয়ে দেয়। ডিম লাইট জ্বালিয়ে দেয়। বক্সের লো ভয়েসে একটা গান বাজছে। গানের আওয়াজের পাশাপাশি দুজন মানুষের ভারী নিঃশ্বাসের সাক্ষী ঘরের প্রতিটা দেওয়াল। এভাবেই তারা সুখে থাকুক। সমাপ্ত।